ওকে, আসসালামু আলাইকুম। তো আমাদের মোটামুটি ইনফর্মাল কনভারসেশনে হলো আমাদের ক্লাসগুলো শেষ হবে আগামী সপ্তাহে ক্লাস শেষ হওয়ার পরে আমরা কি করব, প্রতি মঙ্গলবারে তোমরা গ্রুপ স্টাডি করবা। মানে এখানে এখানে ইকফা এবং শিশিরকে অ্যাডমিন করে দেয়া আছে। তোমরা যদি আরো কয়েকজন শেয়ার করতে চাও, উম, অভিব্যক্তি শেয়ার করতে চাও বা উম, ভাগ ভাগ করে পড়াতে চাও, গ্রুপ স্টাডি করাতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করে নিও। মঙ্গলবারের রাতে 1 ঘন্টা যে কোনো একটা টাইম তোমাদের মতো করে সুবিধা, টাইমটা বলে রাখো কটা হলে সুবিধা হয় রাতে। স্যার এই স্যার টাইমে দিব। এখন যে সময়টা আছে সেটাই এই থাক একই সময়ে, better। স্যার এই সময় 9টা হলে ভালো হয়। উম, স্যার বেশি রাত হয়ে যায়, নিচেদেরও তো একটু পড়া থাকে। না, আটটা আটটা যেহেতু আধা ঘন্টার সময়, 9টা থেকে 9:30। ঠিক আছে, 9টা দিতে ওকে। পারেন। 9টা হলে মোটামুটি একটু সাড়ে পড়াশোনা আটটাই করার পরে। বেটার স্যার। আচ্ছা, তারপর আমি এটা একটু টাইমটা ঠিক, আমি ঠিক টাইমটা ঠিক করে দেবো, 8:30 থেকে 9টা, তাও হয় যে কোনো একটা। ওকে, আর হলো মঙ্গলবারই হবে। হ্যাঁ, ওকে, সবই কথা বলে নেবো। ওকে, তো আমরা আজকে হলো তাহলে কোথায় আমরা জর্জ বার্নার্ড শো আমরা পড়ছিলাম। ও এইচ হ্যান্ডি জি গিবসন ওয়েলসও থেকে পড়া হয়েছে। শেষ করছিলেন। এইচ জি ওয়েলস, হিলারি ক্লিন্টন কত পর্যন্ত না পড়ছিলাম? হ্যান্ডি হেনরি হ্যান্ডি গিবসন গিবসন শেষ। স্যার। হেনরি জি স্যার। গিবসন। হারম্যান মেলভিলের লেখা বিখ্যাত হইলো বিখ্যাত ইয়ার নাম কি বলো? মবি ডিক। মবি ডিক। হ্যাঁ, মবি ডিক। ইট ডিলস উইথ এ হোয়াইট ওয়েল। ঠিক আছে, মানে একটা সাদা তিমির সাথে, তিমিকে কেন্দ্র করে। নাবিকের নাম ছিল, নায়কের নাম ইসমাইল আহাব, এতটুকু শুধু মনে রাখো। তারপরে উম হেনরি জেমস দরকার নাই। হুইজ ইরুইন শটাকে, ওই যে কবর নাটক নাম শুনছে কিনা মাইক, ইয়ার মুনি চৌধুরীর। মুনীর চৌধুরীর চৌধুরী। কবর। জি স্যার। কবর নাটকটা কোন কি অবলম্বনে সেটা বলো। কবর নাটক তো স্যার ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট সেটার। কিন্তু কি অবলম্বনে? বাড়ি দা ডেড। কার লেখা? ইরভিং শ। ইরউইন শ। বিখ্যাত মার্কিন নাট্যকার ইউরেন শোয়ের বাড়ি দা ডেড অবলম্বনে মুনীর চৌধুরী লিখছেন কি বলো কবর। আইরিন খানের দরকার নাই। জাহানারা ইমাম 71-এর দিনগুলা অনুবাদ করছেন অফ ব্লাড এন্ড ফায়ার, কে অনুবাদ স্যার করছে বলো? এখানে হচ্ছে মুস্তাফিজুর রহমান। অবলম্বনে বলতে হচ্ছে অবলম্বন মুনি বলতে ধরো অবল ওই কাহিনী, কাহিনী এবং কাহিনী, ওইটাও কাহিনী, বাড়ি দা ডেড আর তোমার কবর উম, কাহিনীর কাছাকাছি। দ্যাট কাহিনী মিনস এখানে ভাবধারাটাই। সিমিলারিটি কাজ করছে, আর কোনো কিছু তো কাজ করে নাই, তাই না স্যার? না, না, তোমার ধরো যেমন ধরো রামায়ণ বলতেছো, রামায়ণ মহাভারতের মধ্যে কিন্তু তিনি কোথা থেকে আইডিয়া ধার নিছেন বলো? উনি ইলিয়াড ওডিসি থেকে ধার নিছেন, তারপরে প্যারাডাইজ লস্ট থেকে ধার নিছেন। তিনটারই কিন্তু প্রত্যক্ষ প্রভাব কোথায় আছে বলো? সরি, আমি রামায়ণ রামায়ণ। কেন বলতেছি, তো রামায়ণ কেন বলতেছি, সরি, মাফ করে দিও। ওই যে মেঘনাদ মাইকেল বধের মধ্যে, মধুসূদন মেঘনাদ বধের মধ্যে। হম তিনি একদম 5টা মহাকাব্যের স্পষ্ট প্রভাব, 4টা মহাকাব্যের স্পষ্ট প্রভাব আছে মেঘনাদ বধের মধ্যে। কি কি? রামায়ণ, মহাভারত, এরপরে কি বলো? ইলিয়াড ইলিবাস। ওডিসি। ইলিয়াড, ওডেসি, আর হইলো কি লাস্ট, প্যারাডাইজ লস্ট। 5টা, এই 5টার প্রভাব রয়েছে কোথায় বলো? হয়তো তিনি কোনোটা মেঘনাদ থেকে বধ ছন্দের কাব্যে। আইডিয়া ধার নিছেন, কোনোটার মধ্যে কাহিনীর বর্ণনার ক্ষেত্রে ধার নিছেন, বুঝছো কিনা? কোনো জায়গা থেকে চরিত্র চিত্রায়নে ধার নিছেন। ওকে, এটা হলো ট্রেডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। প্রত্যেকটা মানুষ কিন্তু অন্যরকম। ট্রেডিশনাল ট্যালেন্ট, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্রেডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট একটা নামে বই আছে, টি.এস. এলিয়টের লেখা। আমরা সবাই কিন্তু ট্রেডিশন ফলো করি, সাথে যদি মানুষ ইন্ডিভিজুয়ালিটি, তার এই যে উম, উম, আমরা কিন্তু কপি করি, জানো, ওই ইতিহাস থেকে আমরা অনেক কিছু কপি করি। কপি করার মধ্যেই যদি আমরা নতুন কিছু তৈরি করি, সেটা হলো ক্রিয়েটিভ, তাই না? ওটা কি বইটার নাম কি ট্রেডিশনাল বললাম? ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল বলা ট্যালেন্ট। হয়? হুম, জাহানারা ইমাম। জাহানারা ইমাম হলো 71-এর দিনগুলো অফ ব্লাড এন্ড ফায়ার। আমরা 71-এর দিনগুলোর সাথে একটা বইয়ের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম, কি সেটা? অফ ব্লাড এন্ড ফায়ার। নো, এটা তো অনুবাদ। আনা ফ্রাঙ্কের ডায়েরি।
ওকে, স্যার বুঝি নাই, এটা একটু আর একটু বলতেন যদি ব্যাপারটা। দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। কোথায় না এটা, এই যে দ্য ডায়েরি অফ ইয়ং ইয়ং গার্ল, হ্যাঁ, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর যে আহ, উম, ওই আক্রমণের যে ঘটনাটা, মানে যে দুর্ভোগে তারা ছিলেন, যে দুর্ভোগের বর্ণনাটা, তাহলে ডায়েরি অফ ইয়ং গার্লের সাথে আমরা কি কোন গ্রন্থের কিছুটা মিল খুঁজে পাই? বলো, 71 দিন হলো। 71 দিন ধরে একাত্তরের স্যার। দিনগুলো, হ্যাঁ, তারপরে উম তারপরে এইচজি ওয়েলস, সরি, আচ্ছা, এরপরে জিম্মি কার্টার দ্য হোয়াইট হাউস ডায়েরি, লেস ইম্পর্টেন্ট, মাথায় রাখতে পারো জিম্মি কার্টার একটা বই নাম হোয়াইট হাউস ডায়েরি, হ্যাঁ, বহুত আগে পরীক্ষা আসছিল। ওকে, আচ্ছা, তারপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? এরপরে জন মেসিফিল্ড মিডসামার নাইট, কিন্তু মিডসামার নাইট ড্রিম নামে কার লেখা? মিডসামার নাইট ড্রিম কে লিখছেন? এটা হচ্ছে শেক্সপিয়ারের হচ্ছে একটা শেক্সপিয়ার, ইয়া ছিল, হ্যাঁ। নাটক। সালমান রুশদির একটা বইয়ের নাম কিন্তু মিডনাইট চিলড্রেন, বুঝছো কিনা? মিডনাইট চিলড্রেন, এর পোস্ট অফিস আছে, মিডনাইট চিলড্রেন কার লেখা বলো? সালমান রুশদি, নাম শুনছো তো? সালমান সালমান রুশদি, রুশদি। জি স্যার। ওই যে স্যাটানিক ভার্সেস, মানে ইসলাম ধর্মকে অনেক অবমাননা করে অনেক কথা লিখছেন উনি। জন মেসিফিল্ড মিডসামার নাইট, ওকে। জে কে রোলিং এর নাম নিশ্চয়ই তোমরা শুনছো। জে কে রোলিং কিসের জন্য বিখ্যাত? হ্যারি পটার। হ্যারি পটার। হ্যারি পটার সিরিজের জন্য। আমার মনে হয় আর এখানে দরকার নেই, এখানে কিছু ঝুম্পা লাহিড়ী দরকার নেই। জাপল ছাত্রে, জাপল ছাত্রের ক্ষেত্রে মনে রাখো যে দুইজন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। কে কে? একজনের নাম জাপল ছাত্রে, আর একজনের নাম হলো বরিস পাস্তারনাক। জাপল ছাত্রের বাড়ি হলো কোথায় বলো? ফ্রান্সের। 1964 সালে তিনি স্বেচ্ছায় নোবেল পুরস্কার ত্যাগ করেন। কারণ তিনি কেন ত্যাগ করেন, তার ঘোষণাটা ছিল যে তিনি একটা সময় না খাইয়া মারা যাওয়ার উপক্রম হয়েছেন। তো তিনি বললেন যে আমি এখন এত সমৃদ্ধ প্রভাবশালী সাহিত্যিক, আমার এখন কোনো কিছুর অভাব নাই, এই মুহূর্তে নোবেল দিয়ে লাভ নাই। যারা উঠতি লেখক, যারা মানে অভাবের কারণে উঠতে পারছে না, তাদেরকে আপনি প্রমোট করেন, আমার এখন প্রমোট করা লাগবে না। আর সরকারের চাপে ইয়ে করছেন ডক্টর বরিস পাস্তারনাক, উনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন রুশ গভর্নমেন্টের চাপে। ওনার বিখ্যাত ইয়ার নাম হলো ডক্টর জেওয়াগো, বিখ্যাত উপন্যাসের নাম। আর জাপল জাপল ছাত্রে হলো নো এক্সিট, তারপরে হলো দ্য রুট টু ফ্রিডম, নাউসিয়া, তারপরে এজ অফ রিজন, আয়রন অফ দ্য সোল, এগুলো হলো রুট টু ফ্রিডম, বুঝছো কিনা? নো এক্সিট মনে রাখতে পারো। কিন্তু উনি বিখ্যাত আমাদের দেশে আহ, উম, কিসের জন্য বলো, কি নামে? জাপল ছাত্রের নাম আমরা বেশি রোড জানি। টু ফ্রিডমের আরেকটা ইয়া ছিল না স্যার, যে ইয়ার উম, বাটন রাসেল মনে হয়। বাটন রাসেল, সামনে রোডও আমি বলি, তিনটা পাইবে, একটু পরে মিলাবো। ফ্রিডম দিয়ে আর কি, রোড দিয়া, রোড টু মক্কা। আচ্ছা, এটা শেষের দিকে একটু পরে পাইবা। রোড টু মক্কা কে? মনে পড়ছে না স্যার। উম, আচ্ছা, একটু পরে আসবে। আসাদ, মোহাম্মদ আসাদ, হ্যাঁ, ওকে। তারপরে জেমস জয়েস, জেমস জয়েস হলো, জেমস জয়েস কে? জেমস জয়েসের নাম তোমরা কি এর আগে শুনছিলে এর আগে কখনো? জি স্যার। জি স্যার। কি লিখছিল বলো? টেনিসন পড়তে যায়, ইউলিসিস। ইউলিসিস, ইউলিসিস নামে উপন্যাস লিখছেন জেমস জয়েস। ইউলিসিস নামে কবিতা লিখছেন আলফ্রেড টেনিসন। ইউলিসিসের অপর নাম কি ছিল? টেনিসন। ওডিসি। হুম, মনে রাখবো যে ইউলিসিসটা প্রকাশিত হয়েছে কত সালে? 1922 সালে, তাই না?
1922 সালে। 1922 সালটা অনেক বিখ্যাত। ইউলিসিস লেখা হয়েছে, তারপর রবীন্দ্র নজরুলের কি লেখা হয়েছে বলতো, বিদ্রোহী কবিতা প্রকাশ হয়েছে, তাই না? 1922 না এটা? জি স্যার, 22 তাহলে তার উপন্যাসের নাম মনে রাখবে, ইউলিসিস, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। এই দুইটা তো স্যার, মনে এখানে রাখে। কি সালটাও পড়া লাগবে? না, সালগুলাও কি পড়া লাগবে কোনো নাকি দরকার নেই, কোনো শুধু দরকার জাস্ট নেই। এসএসসি? 1922 টা এমনি বলছি আর কি। হ্যাঁ, কোনো দরকার নেই সাল মনে রাখার, কোনো একদম নিষ্প্রয়োজন। এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, ইউলিসিস আর এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। ওকে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নাম তো শুনছো নাকি? কার লেখা? টেলর। জেন্টল টেইলর, তাই না? আসলে লেখকের নাম মনে রাখে না এগুলাতে, তাই না? তার কর্মটাকে শুধু গ্রহণ করে। টমাস জেফারসনের বিখ্যাত উক্তি আছে, কি সেটা বড় একজন। ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। মানে কি? স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। ওকে, টমাস জেফারসন। জন জন মিলিংটন সিং বা সিনস, আমি জানি না, আমরা আমাদেরকে স্যার পরে ছিল সিনস, আবার এখান পরে শুনছি যে সিং, সিনস বা সিং যেটি হোক। ওনার বিখ্যাত এক অঙ্কের নাটক ওয়ান এক প্লের নাম হলো, ওয়ান এক প্লের নাম কি? বিখ্যাত রাইডার্স এক টু দ্য অঙ্কের সি। নাটক হলো রাইডার্স টু দা সি। বলো নাম কি? রাইডার্স টু দা সি। বলো কি নাম? রাইডার্স টু দা সি। মানে এখানে ওই যে এই নায়কের মধ্যে, ও, ওল্ড ম্যান এন্ড দ্য সি কার লেখা না? ওল্ড ম্যান এন্ড দ্য সি কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে স্যার। ওল্ড ম্যান এন্ড দ্য সি এর মধ্যে মর্লিন মাসের গল্পটা, ওই যে তিমি মাছ শিকার, কোন জায়গায় না লিখছিল বলো? কিউবা, তাই না? কিউবায় থাকাকালীন অবস্থায়। ওকে। আর রাইডার্স টু দা সিটির মধ্যে দেখি যে আমরা ওই যে, স্যার বুঝি নাই হ্যাঁ, স্যার। না, এটা ওই কিউবায় থাকাকালীন, ওকে, ওল্ড ম্যান এন্ড দ্য সি তো কিউবায় থাকাকালীন অবস্থায় লিখছে। এক্সাক্টমেন্ট ক্যান বি ডেস্ট্রয়েড, ওই যে মর্লিন মাসের যে হত্যা করার গল্পটা। বৃদ্ধ নাবিক, সান্তিয়াগোর বৃদ্ধ নাবিক, কিউবায় থাকাকালীন সময় অবস্থায় লিখছেন না মানে এটা? উনি গল্পটা কি কিউবায় থাকা অবস্থায় লিখছিলেন? কিউবায় থাকাকালীন অবস্থায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এবং ওইটার কারণে তিনি কি পুরস্কার পেয়েছিলেন বলো? পুলিৎজার পুরস্কার। রাইডার্স টু দা সি হলো এক অঙ্কের নাটক, জেমস সিংয়ের লেখা। এই নাটকের মধ্যে ওই যে তার স্যার, ইংরেজি একজন, সাহিত্যের মধ্যে কি শুধু এই দুইটা পুরস্কারই দেওয়া হয়, মানে নোবেল আর হচ্ছে পুলিৎজার, এই দুইটাই নাকি আর কিছু আছে? পুলিৎজার তো শুধু ইংরেজি সাহিত্যে না, মানে সাহিত্যের জন্য, সাহিত্য সেক্টরে, সাহিত্য এটাই বলছে যে হচ্ছে সাংবাদিকতা, বিভিন্ন সাহিত্য সাংবাদিক এই দুটোর পুলিৎজার, জন্য, কিন্তু এই মানে আর কোনো প্রেস্টিজিয়াস, পুরস্কার দেওয়া হয় অত্যন্ত কিনা? প্রেস্টিজিয়াস পুরস্কার। হ্যাঁ, বুকার পুরস্কার আছে, এগুলো খুব রিনাউন্ড আর কি। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে বুকার, পুলিৎজার, তারপরে কি বলো, নোবেল, এছাড়া আর বাকি তো আঞ্চলিকভাবে অনেক পুরস্কার দেওয়া হয়। যেমন বাংলাদেশ পুলিৎজারটা কিনা বলছে। পুলিৎজার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতায় দেওয়া হয়, তারপরে কি বলো, সাহিত্যে দেওয়া হয়, আর কি দেওয়া হয়? কোনটা কোন খাতে দেওয়া হয় একটু দেখো। পুলিৎজার পুরস্কার আমাদের বাংলাদেশে তো পুলিৎজার পুরস্কার বিজয়ী অনেকে আছে। সাংবাদিকতায় সম্ভবত প্রথম আলোর সম্পাদক আছেন। বুকার পুরস্কার, যেমন বুকার পুরস্কার পাইছেন সাহিত্যে এমন একজনের নাম বলতো? ইন্ডিয়ান ভারতীয় লেখিকা এই যে তাহমিনা নাম। অরুন্ধতী রয়, গড অফ স্মল থিংস। হ্যাঁ, রাইডার্স টু দ্য সি এর মধ্যে আমরা দেখি যে ধারাবাহিকভাবে এই যে তার বাচ্চারা, মানে এই যে তার সন্তান একজনের উপর একজন এই যে সমুদ্র যাত্রায় যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, এরপরে ঝড় তুফানে করে মারা যাচ্ছে আর কি, সমুদ্র তীরের জীবন কাহিনী। জোসেফ কনরাডের লেখা বিখ্যাত ইয়ে হলো হার্ট অফ ডার্কনেস। তার বিখ্যাত লেখা মনে রাখবো, হার্ট অফ ডার্কনেস। হ্যাঁ, জোসেফ কনরাড। আবার বলো নামটা কি? জোসেফ কনরাড। একটা মজার বিষয় তোমার বলে রাখি, তুমি জানো আর সিয়াসিত্তা নাম শুনছো কিনা? সিয়াসিত্তা, এটা কি মুসলমান ধর্মের? তো নামটা শুনলাম স্যার। সিয়াসিত্তা নামে শোনো নাই কেউ কোনো সময় এখানে? কি এটা সিয়াসিত্তা? হোয়াট ডু ইউ মিন বাই সিয়াসিত্তা? মানে
সিক্স রিলায়েবল এন্ড বেস্ট বুক অফ হাদিস, তাই না? মানে হাদিস সংকলনের 6টা নির্ভরযোগ্য সংকলনের নাম হলো সিয়াসিত্তা। কি কি? বুখারী, মুসলিম, তিরমিজি, এরপরে কি বলো? আবু দাউদ, সুনান নাসাই, ইবনে মাজাহ। এদের কারুর বাড়ি, বুখারীর বাড়ি কোথায়? উজবেকিস্তানের মধ্যে, রাশিয়ার পাশে। কারুর বাড়ি কোথায় না বলো? সৌদি আরব না। বলো, এদের কারুর বাড়ি কিনা বলো? সৌদি আরবে না। বাইরে থেকে এসে স্কলার হয়েছেন, মানে সৌদি আরবের বাইরে থেকে এসে তারা প্রত্যেকে। আমি আবার বললাম, তুমি আবার নেটে সার্চ দিয়ে দেখে রেখো, কারোর বাড়ি ইরানে, ইরাকে, সিরিয়ায়, উজবেকিস্তানে, কাজাকস্তানে, এরকম। কিন্তু কারো ঠিক ইংল্যান্ডের আধুনিক যুগের মধ্যে, ইংল্যান্ডের আধুনিক যুগে প্রথিতদশা যারা যারা আছেন, এদের অধিকাংশের বাড়ি ইংল্যান্ডে না। যেমন ধরো, তুমি তুমি যাদের নাম, তুমি ইনস্ট্যান্টলি যাদের নাম বলতে পারতেছো, ধরো টিএস এলিয়টের নাম পড়ছো। টিএস এলিয়টের নাম তো পড়ছো না? জি স্যার। শুনছো তো, নাম তো শুনছো। বাড়ি হলো কোথায়? যুক্তরাষ্ট্রে, কিন্তু তিনি পাড়ি দিয়ে ইংল্যান্ডে গেছেন। ওকে। এরপরে জর্জ বার্নার্ড শোয়ের নাম শুনছো? জন্মস্থানটা কোথায় বলো? আয়ারল্যান্ডে। ডব্লিউবি ইয়েটস এর নাম শুনছো? ডব্লিউবি ইয়েটস এর জন্মস্থান কোথায় বলো? লন্ডন। হ্যাঁ, আয়ারল্যান্ডে। না স্যার, আয়ারল্যান্ড, আইরিশ কবি। আয়ারল্যান্ডের জাতীয় কবি না, আইরিশ কবি। এই জায়গায় জোসেফ কনরাড ইউক্রেনে। অর্থাৎ বড় বড় মাথাওয়ালা, যাদেরকে আমরা এই আধুনিক যুগের খুব স্টার মনে করি, ইংরেজি সাহিত্য যাদের দ্বারা খুব বিকশিত হয়েছে, এদের বাড়ির কাকতালীয় ভাবে কোথায় না বলো? ইংল্যান্ডের ইংল্যান্ডের ইংল্যান্ডে না। ওই যে আমি লিখে দিয়েছি, একটু পড়া, একটু পড়ে শোনো তো, এই বাংলা ব্যাখ্যাটা পড়ে শোনো একজন। পড়ো, আনমিউট করে পড়ো, আনমিউট করো। হ্যাঁ, কে যে, হ্যাঁ, যার রেকর্ডিং ভালো আছে, পড়ো পড়ো পড়ো। বিশ্বযুগের প্রথম ভাগটাতে ইংরেজি উপন্যাস ও কথাসাহিত্যের নেতৃত্বের আসনে ছিলেন জোসেফ কনরাড, হেনরি জেমস ও জেমস জয়েস। তবে তাদের কেউ মূল ভূখণ্ড ইংল্যান্ডে জন্মগ্রহণ করেননি। জোসেফ কনরাড ছিলেন পোলিশ, জন্ম বর্তমান ইউক্রেনে। তার বাবা-মা দেশ থেকে পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন। 20 বছর পার করে ইংরেজি ভাষার সাথে পরিচিত হন, শেখেন এবং সে ভাষায় সাহিত্য রচনা করেন। কনরাডের লেখা পরবর্তীকালে অনেক উত্তর ঔপনিবেশিক লেখক, চিন্তকদের বেশ উস্কে দিয়েছে। আমাদের সময় শক্তিশালী চিন্তক এডওয়ার্ড সাইদ থেকে শুরু করে বাংলাদেশের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতো লেখক কনরাডের উপর পিএইচডি করেছেন, যা তার গুরুত্বকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রুডিয়ার্ড কিপলিং, ই.এম. ফস্টার থেকে শুরু করে জোসেফ কনরাডরা পোস্ট কলোনিয়াল স্টাডিতে অনেক গুরুত্বপূর্ণ। অন্যদিকে হেনরি জেমস জন্মসূত্রে আমেরিকান, আর জেমস জয়েস ছিলেন আইরিশ। আর বলবো স্যার? বিখ্যাত উপন্যাসের নাম পড়ো। হার্ট অফ ডার্কনেস, তারপর লর্ড জিম এটেল, অফ টু পার্টস, টেল অফ টু পার্টস। তার বিখ্যাত গ্রন্থ দুইটা, হার্ট অফ ডার্কনেস আর কি বলো, লর্ড জিম এ টেইল। হার্ট অফ ডার্কনেস হলো তোমার এটার মধ্যে একেবারেই তিনি আঞ্চলিক ভাষা ব্যবহার করছেন, একদম লোকাল ওয়ার্ড, লোকাল ইংরেজি শব্দ ব্যবহার করছেন। লোকাল যেগুলো আমরা বাংলা ভাষায় কি অনেক কিছুই তো আমরা কি বলো, বাংলা ভাষায় কি সাহিত্যের মধ্যে যে ভাষা ব্যবহার করি, আমরা কি আঞ্চলিক ভাবে সেই ভাষা আমরা কি কথাবার্তায় বলি? না স্যার, না। একটু আলাদা জিনিস। একদমই এমন ইংরেজি, একটা বড় সংখ্যার ইংরেজি তিনি কিনে আসছেন বলো, আঞ্চলিক ভাষা ব্যবহার করছেন এই হার্ট অফ ডার্কনেস এর মধ্যে। আর বড় কথা হলো যে ওরা এখানে মানে হিপোক্রেসি অফ ইম্পেরিয়ালিজম, মানে যত ইম্পেরিয়ালরা ছিল
ওরা জনকল্যাণের নামে আসলে কার কল্যাণ চাইছিল বলতো? আসলে কার কল্যাণ সাধন করতে চাইছে? নিজের। এই যে আফগানিস্তানের মধ্যে, ইরাকের মধ্যে এই যে যুক্তরাষ্ট্র যে কি করছে বলো? উম, এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা বা আরব বসন্তের নামে যা যা করছিল, যা যা হয়েছে, এর মূল উদ্দেশ্য কি আরবদের উন্নতি, ওই ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা, না তার বিহাইন্ড দ্য সিনের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নিজের স্বার্থ বজায় রাখা? বলো কোনটা? নিজের স্বার্থ চাই। হার্ট অফ ডার্কনেস এর মধ্যে বলছেন যে ইম্পেরিয়ালের মূল উদ্দেশ্যটাই হলো কি বলো? মানে মানে ওই ওই দেশ শাসন করার মাধ্যমে ওদের উদ্ধার করার নামে ওরা শাসন করে, ওরা দখল করতে যায়। ওই দেশের ওই জনগোষ্ঠীর স্বার্থের জন্য যায়। আসলে স্বার্থ উদ্ধার কার হয়, ওদের না নিজের? এখন যেরকম ইউক্রেন আর ইউএসএ এর ব্যাপারটা এরকম হয়ে গেছে। সেম। জুলস ভার্নে, he was born in France, father of social fiction, 20,000 leagues under the sea. তার বিখ্যাত হলো সায়েন্স ফিকশনের জনক, ফাদার অফ সায়েন্স ফিকশন। তিনি হলেন তার সায়েন্স ফিকশন। এর আগে আমরা পড়ছিলাম কি কি বলো তো? এর আগে সায়েন্স ফিকশন পড়ছিলা নাম? ওনার নাম হলো জি এইচ জি ওয়েলস ওয়েলস। ছিলেন একজন, এইচ জি মনে ওয়েলস। হয় যে জি এইচ জি ওয়েলস, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর জুলস ভার্নে হলো সায়েন্স ফিকশনের জনক। তার বাড়ি হলো ফ্রান্সে। দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20,000 leagues under the sea, around the world in 80 days, বিখ্যাত সায়েন্স ফিকশন। এরা আর এখানে হচ্ছে টাইম মেশিন, ইনভিজিবল ম্যান। টাইম মেশিন, ইনভিজিবল ম্যান কার লেখা? জিএস ওয়েলস এর স্যার। এরপরে জন এফ কেনেডি, তিনি তার বিখ্যাত উক্তির নাম হলো আস্ক নট। এই উক্তির জন্য তিনি বিখ্যাত। আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। ঠিক আছে কিনা? তো দেশ তোমাকে কি দিল সেটা নয়, তুমি দেশকে কি দিয়েছো সেটাই হলো বড় কথা, তাই না? তাহলে মানে আলিয়াদুল, মানে আমি কি দিছি, কি কি দিছি, এটার পরিসংখ্যান যদি করো তাহলে দুঃখ বাড়বে। আর তাই না? পাইছি কি কি, পাওয়ার পরিসংখ্যান করলেই মানুষ কি হয় বলো? দুঃখটা বাড়ে না? ফলে আমার কাজ কি বলো? আমি কি কি দিতে পারছি সেটা হলো আমার কাজ, তাই না? তাহলে আমি দেশকে কি কি দিতে পারছি, দেশ আমার কি কি দিছে এটা না, আমি দেশকে কি দিয়েছি, তাই না? কার কথা বলো? জন এফ কেনেডি। কেনেডি। হ্যাঁ। এটা হলো যে কোন হাত কোনটা উত্তম বলো? এটা না এটা? উপরের স্যার। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা। এটা হলো খোঁজার হাত। সবসময় যতক্ষণ ওই যে দেখো ঘুরে ফিরে এক জায়গায় আসি আমরা, প্রত্যাশা যে আমি এমন কিছু যে হাত পাইতে আছো যে আমার একটা সালাম দিবা লম্বা করে, আমারে তুমি দেখলে চেয়ার ছেড়ে দিবা, তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবা। এই যে এই হাত পাতা ভিখারি, এই ভিখারি যতদিন ভিখারি বৃত্তি থাকবে দেখবে যে সব সব নাজেহাল। তাহলে এটা হলো যে ইয়াদুল উলিয়া, হ্যাঁ, উপরের হাত। Absolutely, upper hand is better than the lower hand. Okay, হ্যাঁ। জহির রায়হান, স্টপ জেনোসাইড, নিশ্চয়ই শুনছো স্টপ জেনোসাইড ডকুমেন্টারিটা, এখনো দেখে নিতে পারো একটু ইয়ার মধ্যে। তার বিখ্যাত স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন, লেট দেয়ার বি লাইট। কিন্তু স্টপ জেনোসাইড তো তোমরা জানোই। জিয়া হায়দার রহমান, তিনি লিখছেন ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, ইন দ্য লাইট অফ হোয়াট উই নো। ব্রিটিশ বংশোদ্ভূত জিয়া হায়দার রহমানের এটা প্রথম উপন্যাস, ইন দ্য লাইট অফ হোয়াট উই নো। আরেকজন আছে মনিকা আলী, হ্যাঁ। এটা হলো ধরো মানুষ কি চলে আসে বলো, এই যে যখন একজন অভিবাসী হয়, অভিবাসী হওয়ার পরে মনে করে যে যখন উন্নত রাষ্ট্রগুলোতে অভিবাসী হচ্ছে। স্যার মাঝখানে একটু শুনতে পাই নাই, হচ্ছে হ্যাঁ, ওই হামিদুল হকের কি হোক কোনটা বলবো? জিয়া হায়দার রহমান, কোনটা কোনটা? জিয়া হামিদুল হায়দার হক, রহমান কায়সার হামিদুল হকের। না, কায়সার আহমেদুল তো আমরা যাই নাই এখনো, আর সামনে আসবে। কায়সার আহমেদুল কি পড়ছি? পড়ি নাই তো। আমি স্কিপ করে তো গেলাম মনে হয়। জিয়া হায়দার রহমানের যে তোমার ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, এটা হলো আমরা কি দেখি বলো? এই যে তিনি একজন অভিবাসী, উন্নত দেশগুলোতে যখন অভিবাসী হয় তখন মনে হয় যে জীবনটা অনেক রোমাঞ্চকর, মানে শুধু চাকচিক্যময়, তাই না? কিন্তু এর বিহাইন্ড দ্য সিনেও যে তার আত্মযন্ত্রণা আছে,
হ্যাঁ, হতাশা আছে, আহ, তার একটা অন্তঃসার শূন্যতা আছে। এইটা কোথায় ফুটে তুলছেন বলো? জিয়া হেদার রহমান তার ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, এবং একই ধারার একটা গ্রন্থ আছে মনিকা আলীর, লেখা হইলো ব্রিক লেন। বলো কার কার নাম বললাম এখানে? মনিকা আলী, হুম, ব্রিক লেন। দেখলেন। যেমন ধরো এখানে ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, হ্যাঁ, ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, তুমি যেমন ধরো ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, আমরা এখানে যেমন তুমি কম্পেয়ার করতে যাইবা, ধরো আমি আমি এখানে তোমার ইন দ্য লাইট অফ হোয়াট উই নো এর মধ্যে একটা বিষয় একেবারে আমি, ধরো এখানে আমাদের প্রতিবেশী একজন আছে, ওনার হাজব্যান্ড ওয়াইফ, বৃদ্ধ মানুষ, দুইজন বসবাস করেন। বাচ্চা কয়জন? 5 জন। 5টা ছেলে মেয়ে, 5 জন 5টা স্টেটে থাকে। দে হ্যাভ গুড রিলেশন, কিন্তু তারা বাবা মা এখানে একাকী অবস্থায়, এই যে আমাদের পাশের বাসায়, পাশে দোতলায় একটা ইয়েতে ভাড়া থাকেন। তার গুড রিলেশন আছে, কিন্তু 5 জন কোথায় বলো? এই যে 18 বছর 19 বছর হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেই ইয়া থেকে আসছি, কালচার থেকে, সেখানে কি, এবং এদের মধ্যে, এবং আমি মাঝে মধ্যে কথা বলি, একদম কোনো ফিলিং এ নেই যে, মাঝে মধ্যে ওরা বেড়াইতে আসে, ওরা বেড়াইতে যায়, কিন্তু এত বিশাল দূরে দূরে এখানে বুড়া বুড়ি দুজন, কি ঘটনা ঘটে না ঘটে, হঠাৎ করে বিপদ হইলে পুলিশের উপর নির্ভর করতে হয়, ইমার্জেন্সিতে কল দিতে হয়। কিন্তু এই সংস্কৃতিকে আমরা বিলং করি। না স্যার। কিন্তু এইখানে যে বিপদটা হয়, ধরো যখন বাচ্চারা এই সংস্কৃতির সাথে অনেক সময় অ্যাডজাস্ট করে ফেলে, ঠিক আছে কিনা? আমার কাছে, তোমার কাছে শুনে যেরকম তাজ্জব মনে হচ্ছে না যে এটা কেমন কথা? বাংলাদেশ হলে তো পত্রিকায় নিউজ হইতো, মানুষ কত হাহাকার করতো যে বৃদ্ধ মা, কিন্তু এখানে কিন্তু এরকম। তো ফলে এই যে ই মানে আমি যেইভাবে জানি, কিন্তু এখানে এসে দেখি যে এটা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। এটা বিখ্যাত গ্রন্থটার নামটা কি বলো? ইন দ্য লাইট অফ কি বলো, হোয়াট উই নো, ইন কার দ্য লেখা? জিয়া লাইট অফ হেদার রহমান। হোয়াট আর উই একই নো, সাথে একই ধারার একটা বইয়ের নাম বলছি, বইটার নাম কি বলবা একটু তোমরা? মনিকা আলী ব্রেকলেন। 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 কায়সার হামিদুল হক, আচ্ছা, কায়সার হামিদুল হক তিনি লিখছেন, বাংলাদেশি পয়েট, ট্রান্সলেটর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর। ওড অন দ্য লুঙ্গি তার বিখ্যাত। আর বাকি এগুলা দরকার নাই আমার, এগুলা ওড অন দ্য লুঙ্গি বেশি আসে। ওড অন দ্য লুঙ্গি মানে হলো লুঙ্গির গান। লুঙ্গি, উম, এখানে তিনি অনেক কিছু বুঝাইতে চেয়েছেন। লুঙ্গিতে যদি তুমি বলো, আহ সংস্কৃতির প্রতি যে মানুষের ইয়াটা, বাংলাদেশে আহ লুঙ্গি, ধরো এটা সংস্কৃতির অংশ না বলো? জি স্যার, জি স্যার। অবশ্যই। হ্যাঁ, যেমন ধরো বললো যে মিয়ানমারে যদি কেউ মেহমান আসতেছে শুনলে, মানুষ তাদের প্যান্ট পাল্টাইয়া কি পরে বলো? লুঙ্গি। লুঙ্গি পরে ফেলতেছে, এবং তাই না? দেখুন। ইভেন মহিলারাও কিন্তু সেখানে কি পরেন বলো? লুঙ্গি পরছেন। আবার ধরো লুঙ্গির এখানে তিনি অনেক ফজিলত বর্ণনা করছেন, যে ধরো লুঙ্গি, উম ধরো তুমি কোনো একটা বেঞ্চের মধ্যে বসবা আর কি, ধরো চাটা খেতে গেছো বা কোনো এক জায়গার মধ্যে বসবা, তুমি প্যান্ট পরা আছো আর লুঙ্গি পরা আছো, ইয়ার মধ্যে একটু হালকা বালি টালি আছে, কোথায় বলো? বর্ষার জন্য কোনটা বেশি সুইটেবল? বেঞ্চে। হ্যাঁ, বেঞ্চ বেঞ্চে মানে বুঝছি তো, বেঞ্চের মধ্যে ধরো একটু হালকা বালি টালি আছে, তাহলে এই মুহূর্তে প্যান্ট নিয়ে বসার সুবিধাজনক নাকি লুঙ্গি নিয়ে বসার সুবিধাজনক? লুঙ্গি লুঙ্গি অলওয়েজ লুঙ্গি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ধরো এরপরে তিনি বলছেন যে, ও বাল্যকালে ছোটবেলায় ওদের তো, বাচ্চাদের যখন সাঁতার কাটতো, সাঁতার কাটার সময় কি নাই বলো? সাঁতার কাটার সময় কি লাইফ জ্যাকেট, লাইফ বয়া কি আছে? না। লুঙ্গিতে বানানো ফলে হতো স্যার। লুঙ্গি, লুঙ্গি কিন্তু লাইফ বয়ের কাজ করে, স্যার তাই না? হ্যাঁ, ধরো গ্রামের মধ্যে মানুষ, হঠাৎ করে তুমি বাজারে চলে গেছো, হ্যাঁ, চলে যাওয়ার পরে তুমি চাল বা কিছু একটা আনবা, ভুল ক্রমে তোমার ইয়া নাই, কি নাই বলো? বাজার ব্যাগ নিতে ভুলে গেছো, লুঙ্গি আছে, সুবিধা আছে কিনা বলো? এইভাবে তিনি অনেক লুঙ্গির কি করেছেন বলো, মানে গুণকীর্তন করেছেন। তো এটার মূল বিষয়টা হলো কি বলো, বঙ্গ বড় জর্জ নেতা আছেন, তারা সবাইকে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন কি পরে আসছেন বলো? লুঙ্গি। অতএব সংস্কৃতিকে তুমি কোনো মতেই কি করতে পারি না আমরা বলো, ইগনোর করতে পারি না। কবিতাটার নাম কি বলো?
Ordy on the Ode. Lungi. ওড অন দ্য লুঙ্গি। ওকে। আরো বড় কথা, এই লুঙ্গি না থাকলে একটা বিখ্যাত গান জনপ্রিয়, ওইটাও কি হইতো না বলো? হইতো না। এটা লুঙ্গি নিয়ে একটা বিখ্যাত গান আছে, জানো কিনা? সালমান সালমান খান, ইয়ে, শাহরুখ খান স্যার, হ্যাঁ চেন্নাই এক্সপ্রেসের। লুঙ্গি হ্যাঁ ড্যান্স। হ্যাঁ। ওকে, লি কিউয়ান ইউ, দ্য আর ওই ফাউন্ডিং। ছবিতে কি লুঙ্গি ইজ লাইক আ প্যারাশুটের মতো ছিল, এরকম একটা কথা। এটা প্যারাশুট না, ওই যে ওই যে বললাম না, যখন ইয়ার মতো আর কি, ওই যে সাঁতারের কথাটা বলছিলেন, সাঁতারের মধ্যে লুঙ্গিটা কিভাবে কাজে লাগে। হ্যাঁ, ওকে। তারপর হলো, এবার হলো লিখছেন কে, লি কিউয়ান ইউ, দ্য ফাউন্ডিং ফাদার এন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গাপুর। তার একটা বিখ্যাত বইয়ের নাম হলো ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট, দ্য সিঙ্গাপুর স্টোরি। একটা বিষয় কি তোমার, বিষয়টা হলো, শোনো, 1971 সালে বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা একই রকম ছিল। বলো কোন কোন দেশগুলোর মধ্যে? বাংলাদেশ, সিঙ্গাপুর, মিয়ানমার, ভিয়েতনাম। সিঙ্গাপুর। এখন বলো, ওই দেশগুলো কি বাংলাদেশের অবস্থা আছে? না স্যার। ভিয়েতনাম তো যুদ্ধ বিধ্বস্ত, একটু পিছিয়ে পড়া আছে, আর বাকি যেগুলো আছে টপকে উঠে গেছে। কেন জানো কিনা? কেন বলো? পাওয়া লিডারশিপ, লিডারশিপ। একজন নেতা, উল্টাই বলে, একজন নেতা, তুমি ভাবতে পারবে না যে লিডার পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, একজন নেতা সব চেঞ্জ করে ফেলতে। তুমি বলো বাংলাদেশে আপাদ মস্তক চেঞ্জ করে ফেলা সম্ভব? সম্ভব। দরকার কি বলো? লিডারশিপ। লিডারশিপ। এটা তুমি ধরো মানে ইয়ার মতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব তো চোর বাটপার নিয়ে ওইখানে নিয়ে ইয়া করা হয়েছে, তাই না? ওইখানে চোর বাটপার, যারা যারা চোর অপরাধী ছিল, কালপ্রিট, ওদেরকে নিয়ে কোথায় নির্বাসনে দেওয়া হইতো বলো ব্রিটিশ আমলে? অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে। সেখান থেকে একটা সভ্যতা গড়ে ওঠে, তাই না? কি সুন্দর মানে সভ্য সমাজ গড়ে ওঠে। তাহলে অসভ্য বর্বরদেরকে নিয়ে ওইখানে দেওয়ার পরে ওরা সভ্য হয়ে গেছে। তো ফলে এক মানুষই আনতে পারে জাতির জনজাগরণ। এরকম ধরনের মানুষ, মাহাতির মোহাম্মদ বলো, আবার বলো এই যে লি কিওয়ান ইউ, ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট, দ্য সিঙ্গাপুর স্টোরি। ওকে, হ্যাঁ। তুমি কি মনে করো না বাংলাদেশে যত সমস্যা থাকুক, প্রপার লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের সব মানে সংকট উত্তরণ সম্ভব? এটা কি তোমার বিশ্বাস হয়? জাস্ট নিড টাইম স্যার। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বিদ্যমান যে আমাদের শুধু আইনি সময়টাই অবকাঠামো, প্রয়োজন স্যার, আর কিছু না। শুধু শুধু কিছু না, আমি বললাম যদি যদি প্রধানমন্ত্রী চান মনে প্রাণে দুর্নীতি উম, বন্ধ হবে, এটা করা কারোর পক্ষে সম্ভব? তুমি কি সরকার বিরোধী কোনো কিছু নিয়ে তুমি চলাফেরা করতে পারো? মানে খুব সহজ সাবলীলভাবে কথা বলতে পারো, কারণ তোমার ভিতরে একটা সংখ্যা থাকে। এরকম দুর্নীতির বিরুদ্ধে যদি এরকম কঠোর মনোভাব থাকতো, ঘুষ বা এই সামাজিক যে অসঙ্গতি গুলা, তাহলে কি চেঞ্জ হইতো না অটোমেটিক্যালি? ওনার নামটা কি বলো? নামটা কি বলো? নামটার জন্য এত কথা বলতেছি। লি কিওয়ান ইউ, লি বইয়ের নাম কিওয়ান কি? ইউ, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু দ্য কি বলো? ফার্স্ট ফার্স্ট, দ্য সিঙ্গাপুর স্টোরি। স্টোরি। লর্ড অ্যাক্টন বলছেন যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট বাট অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। একেবারে চরম মাত্রা সত্য কথা। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস কি বলো? অ্যাবসলিউটলি। বাংলাদেশের ইতিহাসের পরে দেখবা যে খুব এই একদম স্বাধীনতার পরে যত মন্ত্রী হয়েছেন প্রত্যেক আমলেই দেখবা যে শূন্য হাতে আসছেন, কিছুদিন পরে কোটিপতি হয়ে গেছেন।
এই মানে একটা নির্বাচনী আমলেই তিনি মানে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। এগুলো তো ধরো কারোরই দেখছো যে নির্বাচন কত 50 গুণ, 70 গুণ, 80 গুণ, 132 গুণ বাড়ছে, বাড়ছে না সম্পদ? স্যার এখানে এবং হচ্ছে ইমপ্রুভ করা যায় না, ওই শুধু আপনার তাই না, মানে মনে রাখবা যদি যে শুধু সম্পদ যে বাড়ার যে উনি হিসাব দিচ্ছেন, এখানে উনি একটা ফ্ল্যাটের দাম ধরো 1 কোটি টাকার ফ্ল্যাট উনি 16 লাখ টাকা দেখাইছেন। এগুলো দেখাই এত গুণ তার সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে এই যে মানে নির্বাচনের ক্ষমতায় যাওয়া মানে হলো আলাদিনের চেরাগ বাতি হাতে ধরা। ঠিক আছে। তো এই হলো ওই যে অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। তোমার মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের একজন এমপি মধ্যপ্রাচ্যে গেলেন, যাওয়ার পরে বললেন যে কি আহ, কি বলছেন বলো। দেখলেন যে আহ, একটা বিশাল আহ, মানে ওই যে মধ্যপ্রাচ্যের কোন এমপির বাড়িতে বা কোনো আহ, মন্ত্রীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে তার বিশাল বাড়ি, এত সুন্দর বাড়ি। হ্যাঁ, তো বাংলাদেশের এমপি বললো যে আচ্ছা আপনি কিভাবেই এত সুন্দর বাড়িটা তৈরি করলেন? তখন এই মধ্যপ্রাচ্যের যে মন্ত্রী উনি বললেন যে ইয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকান। তাকাইলাম, বলে যে সুন্দর একটা নদী দেখতে পাচ্ছেন? বলে অনেক সুন্দর নদী। নদীর উপর একটা সুরম্য ব্রিজ দেখতে পাচ্ছেন? বলে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, ব্রিজটা চমৎকার। বললো ওই ব্রিজ থেকে আমি 10% কমিশন নিয়েছি, ফলে আমার এই বিশাল কি হয়েছে বলো, সুন্দর বাড়ি তৈরি করে ফেলছি। কত পার্সেন্ট কমিশন? 10%। বাংলাদেশের এমপি তো একটা শিক্ষা নিয়ে আসছেন। উনি এরপর কিছুদিন কয়েক বছর পরে আবার ওই মধ্যপ্রাচ্যে যে এমপি বা মন্ত্রী বাড়িতে দাওয়াত খাইছেন, উনি উনারে ইনভাইট করছেন। আইসা দেখতেছে যে মধ্যপ্রাচ্যের মন্ত্রী সাহেব দেখতেছে যে সে তো বিশাল রাজপ্রাসাদ বানাই ফেলছে এমপি, সে বাংলাদেশের এমপি। বললো যে এত সুরম্য অট্টালিকা অট্টালিকা আপনি কিভাবে তৈরি করলেন, এটা চিন্তা করো, আমি তো নিজে ভাবতে পারতেছি না। তখন বাংলাদেশের এমপি বললেন যে জানালা দিয়ে বাইরের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন? বলে সুন্দর একটা নদী দেখতে পাচ্ছি। বললো যে নদীর উপরে সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন চকচকে? বললো যে না, ব্রিজ তো দেখতে পাইতেছি না। বললো যে ব্রিজ দেখবেন কিভাবে, 100% কমিশন। কমিশন কত পার্সেন্ট বলো? জি স্যার। 100%। 100%। হ্যাঁ, তো এই আর হলো গুরু কা আমাদের শিষ্য স্যার, গুরু কা শিষ্য। হ্যাঁ, এই হলো অবস্থা আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, বইলা লাভ নাই। উম, জন্মই আমার আজন্ম পাপ, তাই না? ওকে। অনেকে বলে যে, অনেকে দেখবে যে ওই সাফাই গায়, তুমি বলো যে সে ব্যবসা করছে, ইয়ে করছে। তুমি মনে রাখবে যে বাংলাদেশে 5 বছর ব্যবসা কইরা তারে যদি আলাউদ্দিনের চেরাগও দিয়া দাও, তুমি কি 5 বছর ব্যবসা করে 50-100 গুণ সম্পদ, এইরকম কোটি কোটি টাকা তুমি আহ, মালিক হয়ে যাওয়া, কি এটা কি চারটিখানি বিষয়? স্যার এটা অসম্ভব, এটা একমাত্র রাজনীতি বলে এলো যারা করে স্যার তারাই জনগণের পারে। সম্পদকে নিজের ইয়াটা মানে মনে করা আর কি। হ্যাঁ, ওকে। পাওয়ার আর ইভেন ট্যান্ট্রাম, কি স্যার ইউনিয়ন পর্যায়ে যারা স্যার নেতা আছে এরাও স্যার কোটি কোটি টাকার মালিক। এটা বললে এটা মানে তো এখন তুমি হয়ে গেছে। ওইটা তো শুনতেছো যে বললাম না, ওই যে যত রাজনৈতিক হলফনামা যেগুলো দিচ্ছে, এগুলাতে ধরো কোটি টাকা সম্পদ, 1 লাখ, 1 কোটি টাকা ইকুয়াল টু 1 লাখ, তাই না? মানে সব এরকম কমায় কমায় দেখানোর পরে ওনার এত গুণ বাড়ছে। আসলে কি, সেটা তো আর আল্লাহ পাক ভালো জানেন, তাই না? মহাত্মা আর গান্ধী। এমপি মন্ত্রীদের থেকেও তাদের ওয়াইফদের সম্পত্তি বেশি থাকে। এগুলো হলো দেখানোর মতো। এরপরে বিহাইন্ড দ্য সিনে তো আর আমি কি আর সব সম্পত্তি দেখাবো তোমারে? কত স্যার আইনের ওই যে, ফাঁকফোকর আছে। না না স্যার, ওই যে আমাদের স্যার সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এগুলো তার সম্পত্তি অনেক বেশি। না, কিছু নাই, আমি কারোর নাম মেনশন করতেছি না। এটা শুধু আওয়ামী লীগ বলতেছে কেন? যখন বিএনপি ছিল তখন কি ইয়ে ছিল, মানে ধোয়া তুলসী পাতা ছিল? বিএনপির আমলে টানা 5 বার আমরা আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হয়েছি। না স্যার, এমনিতে মানে ওদের সম্পদের মানে পরিমাণ অনেক বেশি স্যার। চেয়ারম্যানের তো মেনশন আরো মানে বেশি হয়। প্রত্যেকেরই আর কি, মানে বাংলাদেশে এটা শুধু নির্দিষ্ট কোনো। ওকে। মহাত্মা গান্ধী, বাপুজি, আহ, এইখানে কোনো লাইন আমি বাদ দিতে চাই না আর কি। এই লাইনটা এখানে পুরাটা মহাত্মা গান্ধী সম্পর্কে সবই গুরুত্বপূর্ণ। একটু পড়ে শোনাও তো, একটু পড়ো, তথ্যগুলো একটু পড়ো। মহাত্মা গান্ধী উপাধি বাপুজি 1869 সালে জন্মগ্রহণ করছেন এবং 1948 সালে মৃত্যুবরণ করছেন। পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী।
জন্ম ভারতের গুজরাটে 2রা অক্টোবর 1869 সালে। তাকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দেন। তিনি স্বাধীন ভারতীয় জাতির জনক এবং অহিংস আন্দোলনের প্রবক্তা। তিনি ভারতীয় উপমহাদেশের হরতালের অহিংস প্রবর্তক। তার জন্মদিন 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। অসহযোগ আন্দোলনের সময় তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত কায়সার-ই-হিন্দ উপাধি প্রত্যাখ্যান করেন। উইনস্টন চার্চিল মহাত্মা গান্ধীকে হাফ নেকড ইন্ডিয়ান ফকির বলেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার দ্য ক্রনিকল পত্রিকাটি সম্পাদনা করতেন। তার জীবন কাহিনী নিয়ে নির্মিত বিশ্ববিখ্যাত চলচ্চিত্র দ্য গান্ধী পরিচালনা করেন রিচার্ড স্যামুয়েল অ্যাটেনবরো। তার বিখ্যাত গ্রন্থ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। 30 জানুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধী সালে আত্মাই নথুরাম গডসে কর্তৃক তিনি নিহত হন। হাওয়েভার উনি কোনো মূলত সাহিত্যিক টাইত্যিক না, ওনার গ্রন্থটা তবে সাহিত্যকর্মের সাহিত্যের ইয়াতে টিকে আছে, তাই না? বইটার নাম হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আসলে উনি কিংবদন্তি একমাত্র এক স্বাধীনতার জনক, কিন্তু কোনোদিন একদিনও স্বাধীনতার ক্ষমতায় ছিলেন না। ওনার নাম কি বলো পৃথিবীতে? গান্ধীজি। মহাত্মা গান্ধী। হ্যাঁ, আসলেই পুরা টোটালি উনি আমার ওনার বায়োগ্রাফি আমার ভালো লাগে। মহাত্মা গান্ধী একবার তোমার ওই যে ট্রেনে ওঠার সময় উনি তো খরম পড়তেন। ডু ইউ নো হোয়াট ইজ খরম? জি স্যার, কাঠের জুতা। জি স্যার, চিনি কাঠের জুতা, কাঠের। খরম বলে এটাকে। হ্যাঁ, উনি ট্রেনে উঠছেন, ট্রেন ছেড়ে দিছে, এর মধ্যে তার একটা খরম পড়ে গেছে, ঠিক আছে কিনা? একটা খরম কি বলো পড়ে গেছে। এই মুহূর্তে তিনি কি করলেন বলো? আর বাকিটা ফালা দিছে। তিনি তৎক্ষণাৎ ওই খরমটা, ওই যেটা তার পায়ে ছিল ওইটা খুইলা এমনি হাত দিয়া ওই জায়গায় ফেললেন, যেটা ওই আগের খরমটা যেখানে পড়ছিল ওইখানে। অর্থাৎ দুইটা খরম এখন পাশাপাশি আছে। কেন ফেললেন? অসাধারণ স্যার। কেন আরেকজন যাতে ফেললেন? পড়তে পারে স্যার, কাজে লাগাতে আরেকজন পারে। যাতে পড়তে পারে। কারণ একটা খরম যদি ওনার কাছে এখানে থাকে, এটা তাহলে কারোরই কাজে লাগবে না। যেহেতু এটা পড়ে গেছে আর এটা তিনি তুলতে পারতেছেন না, ফলে তিনি চাইছেন যে অন্য কেউ পড়ে করুক। এরা হলো কি কি অসাধারণ মানুষ। আর আমরা কি আরো রাখি। তো আবার পুরা জীবনটাই তার একটা মডেল। তার মানে যে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পরে কিভাবে তিনি উত্তরণ ঘটাইছেন নিজেকে। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু খুব বিক্ষিপ্ত জীবনযাপন করছেন, পরবর্তীতে নিজে মানে এবং মহাত্মা গান্ধী যখন চার্লি চ্যাপলিনের নাম তুমি শুনছো নিশ্চয়ই, তার চিন্তা চেতনা গুলা কত হিউমার গুলা তোমার বলি। মহাত্মা গান্ধী তোমার ইয়াতে গেছেন কোথায় বলো? এই লন্ডনে আসছেন, আসার পরে চার্লি চ্যাপলিন খুব কিউরিয়াস ছিল যে মহাত্মা গান্ধী সারা দুনিয়াতে তার এত নাম, এত গুণ কীর্তন। হ্যাঁ, মহাত্মা গান্ধী আসতেছেন ইয়ার মধ্যে, তো দেখার জন্য মহাত্মা গান্ধী গেছেন, মহাত্মা গান্ধীর সাথে দেখেছেন। তো মহাত্মা গান্ধী একদম খুব হাফ নেকড ইন্ডিয়ান ফকির বলছেন, একদম পুরো কাপড় চোপড় তো খুব কমই পরে, একটা ধুতি পরা আছেন। এখন মহাত্মা গান্ধীর সাথে দেখা হয়েছে চার্লি চ্যাপলিন দেখার উপরে চার্লি চ্যাপলিন বলতেছে যে মহাত্মা গান্ধী দেখে বলতেছে যে মানে ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ফ্যামিন, মানে আপনার দেখলেই মনে হচ্ছে যে আপনি ভারতবর্ষে কি চলতেছে বলো? দুর্ভিক্ষ চলতেছে, আপনার শরীর মাংস নাই, কাপড় চোপড় নাই গায়ের মধ্যে। হ্যাঁ, তখন মহাত্মা গান্ধী বললেন যে তোমারে দেখার পরে আমি বুঝতে পারতেছি আমার দেশে দুর্ভিক্ষের কারণ কি। কারণ আমার গায়ে কোনো পোশাক নেই, তোমার গায়ে তুমি কয়টা লাগাইছো গায়ের মধ্যে, এগুলো সব আমার দেশ থেকে চুরি বাটপারি করে নিয়ে আসছো। এখানেও তার প্রতিবাদী কণ্ঠস্বর, তুমি বুঝছো? এটা বিখ্যাত তার অ্যানেকডট মানে বিখ্যাত ব্যক্তিদের মানে সত্যিকারের অর্থে ঘটনা। হ্যাঁ, প্রোটেস্টটা কি দেখছো কিনা? ওটা তুমি আমার দেশে লুটতরাজ করে নিলে তো আমি দুর্ভোগে থাকবেই। মানে কথাটা রসাত্মক ভাবে বলছে, কিন্তু রসাত্মকভাবে বলছেন, কিন্তু একটা এটা দিয়ে হিডেন তিনি অনেক কিছু বুঝাই দিয়েছেন যে তোমরা লুটতরাজ করে নিয়ে আসার কারণে আমরা কি বলো আমার এই অবস্থা রিস্কের আজকে। মধ্যে আছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো হাওয়েভার তো মহাত্মা গান্ধী ওকে, তারপরে
মার্টিন লুথার কিং জুনিয়রও মনে রাখবা যে মহাত্মা গান্ধীর অহিংস যে আর দর্শন, উনি হরতালের প্রবর্তক, অহিংস মানে মনে মানে রাখবো কি? হরতাল মানে হলো, হরতাল বাংলাদেশে যেটা হরতাল করতেছে না গাড়ির মধ্যে আগুন দিয়া, ওইটা না। হরতাল মানে হলো এক ধরনের স্ট্রাইক, অবরোধ, বা আমি এটা মানি না, আহ, ধরো ওই ওই ধারার আর কি, হ্যাঁ, যে অসহযোগ আন্দোলনের মতো। ওকে, মার্টিন লুথার কিং জুনিয়র অ্যান আমেরিকান ব্যাপটিস্ট মিশন, উনি মনে রাখবা যে 1929, এখানে তথ্যগুলোকে পড়ো, পরে আমি ব্যাখ্যা বলতেছি একটা লাইন, হ্যাঁ পরে শোনো, এখানে কোনো লাইন বাদ দেওয়া উচিত না। হুম। An American Baptist minister, activist, humanitarian, and leader in the African American civil rights movement. তার জন্ম হচ্ছে 1929 সালে 15 জানুয়ারি। তার জন্মদিন 15 জানুয়ারিকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আমেরিকান, দেখতে পাচ্ছি না তো, হলিডে ঘোষণা করেন 1986 সালে। যুক্তরাষ্ট্রে নিগ্রোদের অধিকার আদায় আন্দোলনের অহিংসবাদী নেতা তিনি। 1969 সালে ভিজিটেড ইন্ডিয়া টু স্টাডি মহাত্মা গান্ধীজ ফিলোসফি অফ নন ভায়োলেন্স, অর্থাৎ মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের দর্শন অধ্যয়নের জন্য তিনি 1959 সালে ভারত ভ্রমণ করেছিলেন। তিনি 1964 সালে 35 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। In April 1968, he was assassinated by a sniper. তিনি আততায়ীর গুলিতে 1900 কত সালে বলো? 1968 সালে। 68 সালে 4 এপ্রিল, মনে রেখো তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ। 1948 সালের 4 এপ্রিল তিনি একজন বন্দুকধারীর গুলিতে নিহত হন। তার বিখ্যাত ভাষণের নাম একটু বড়। I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the বাই দ্য কালার অফ color দেয়ার of স্কিন, বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। তো আমার একটা 4টা সন্তান আছে আমেরিকা, এমন একদিন এসে বুঝবে যারা তাদেরকে বর্ণ দিয়া তাদেরকে মূল্যায়ন করবে না, তাদের চরিত্র আদর্শ দিয়ে মূল্যায়ন করবে। এই বিশ্বের বিখ্যাত বিশাল দীর্ঘ ভাষণ 1963 সালের আগস্টের 28 তারিখ। 2.5 লক্ষ নাগরিক কর্মীর উপস্থিতিতে তিনি লিঙ্কন মেমোরিয়াল হলে এই ভাষণটা দেন। আর একটা কথা হলো, ইনজাস্টিস এভরিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। তোমার বলে রাখি, আবার একটু আমার কথা শোনো। উনি হলো মার্টিন লুথার কিং জুনিয়র। মনে রাখবা, ইতিহাসে মার্টিন লুথার নামে 2জন বিখ্যাত ব্যক্তি আছেন। একজনের নাম মার্টিন লুথার, উনি হলেন লুথারান চার্চ, যেটা ওই যে প্রোটেস্টান্টের জনক। প্রোটেস্টান্ট মানে উনার বাড়ি জার্মানিতে, উনি জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ করছেন। ওনার নাম মার্টিন লুথার। উনি হলো ওই যে পোপের বিরুদ্ধে যে প্রোটেস্ট করেছেন জার্মানির মার্টিন লুথার, বুঝছো কিনা? উনি হলে প্রোটেস্টান্টদের গুরু। মনে আছে কিনা তোমার, ক্যাথলিক আর প্রোটেস্টান্ট, সেটা হলো মার্টিন লুথার বাড়ি স্যার কোথায় বলো? ওই যে জার্মানিতে। জার্মানি। আর এই আমেরিকার যে মার্টিন লুথার, এই মার্টিন লুথার হলো ওনার নাম হলো মার্টিন লুথার কিং জুনিয়র। এই যে আমাদের এই পাশাপাশি বিশাল একটা সুরম্য ইয়ে আছে, মার্টিন লুথার কিং জুনিয়র পার্ক। আমেরিকার আমার জানা মতে প্রত্যেকটা স্টেটে মার্টিন লুথার কিং জুনিয়র স্কুল আছে ওনার নামে, অনেক ইয়ে আছে। তো এই যে বারাক ওবামাও কিন্তু ওনার আন্দোলনের স্বপ্নের কি বলো ইয়াতে এখানে তোমার এই যে আগে এই যে ধরো এই যে মানে রেসিজম কিন্তু একটা প্রচন্ড বিষয়, তুমি জানো? রেসিজম মানে এই যে সাদা কালো বর্ণ ইয়াটা কিন্তু একটা ভয়াবহ আকার একটা সময় ছিল। তো এই সমস্ত এগুলো দূর করার ক্ষেত্রে যে নাগরিক আন্দোলন, দেখবা যে ওই যে একবার গলার মধ্যে গলা চিপা যে পুলিশ যে গলার মধ্যে পা দিয়া একজন ইয়ারে মাইরা ফেলছিল, কালো, দেখছো কিনা? জি স্যার, মার্টিন একজন এই ঘটনা, এই ভিডিওটা দেখো নাই? মানে ওরে দেখছিলাম কোন স্যার। অপরাধে সন্দেহ করে ওরে মানে এমন ভাবে চিপ দিছে, ওইখানে লাইভ ও মারা গেছে। কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ, হ্যাঁ। তখন থেকে একটা স্লোগান বের হয়েছে, দেখবে যে এখানে যারা কৃষ্ণাঙ্গ আছে ওদের বাড়িতে ব্ল্যাক লাইফ ম্যাটার্স, যে কালোদের জীবনের ধর একটা দাম আছে, হ্যাঁ, এটা ব্ল্যাক লাইফ ম্যাটার্স এরকম।
ব্ল্যাক লাইফ স্যার ম্যাটার্স। এই লুথার কিং কি হচ্ছে মানে বাইবর্ন হচ্ছে আমেরিকান নাকি হচ্ছে উনি অন্য কোথা থেকে আমেরিকান আসছে? কিন্তু কৃষ্ণাঙ্গ আর কি। ফলে এই যে এই আন্দোলনের ব্যাপটিস্টটা কারণ কি? ব্যাপটিজম হলো যে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা, এটা হলো যে কোনো শব্দ সবারই ব্যাপটিস্ট আছে, মানে খ্রিস্টান ধর্মে যারা দীক্ষিত করায় মিশনারি, ওরা হলো ব্যাপটিস্ট। দায়ী আর কি, দায়ী দায়ী লাল্লা বলি না আমরা, মানে যারা তাদের কাজ হলো ইসলামের দিকে তাবলিগ করা, মানে নিয়ে আসা আর কি, এরকম ব্যাপটিস্ট। হম তো এই হলো ইয়াতে, ফলে ওয়ান কাইন্ড অফ পাদ্রি, তাই না স্যার? হ্যাঁ পাদ্রি টাইপের কিছুটা, মানে পাদ্রি বলতে ওই সব মানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য যারা কাজ করে আর কি, খ্রিস্টান ধর্মের প্রচারণার জন্য কাজ করে, তারা ব্যাপটিস্ট। আচ্ছা, তারপরে তোমার এই আর কি, তো কোথায় ছিলাম না, কি বললাম, ও এই মার্টিন লুথার কিং। তো ওই এই হলো এই প্রথম হলো যে বর্ণবাদ বিরোধী চিন্তাটা, ফলে এটা অনেক 99% লাগু হয়ে গেছে। ধরো তোমার এখন কিন্তু আগের মতো যেন প্রকট কোশ্চেন ছিল এখানে, বর্ণের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, পোশাকের ভিত্তিতে, এগুলোর ভিত্তিতে তুমি কোনো মানুষকে মূল্যায়ন করার কোনো স্কোপ নাই। এটা এটা ট্রুলি, এটা তুমি ধর্ম, বর্ণ, এগুলার যে কোনো এখানে ম্যাটার না। এটা তুমি দেখবে যে শিওর, যেই ধর্ম বর্ণ, তুমি যে কোনো জায়গার মধ্যে তোমার ধর্ম পালন করতে পারো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যে নামাজ পড়ো, নো প্রবলেম, তোমার ওয়েলকাম অ্যাপ্রিসিয়েট করো। তুমি যেখানে যে কোনো জায়গায় যে জানামাজ বিষয়ে জানামাজ এটা থাকলে নামাজ পড়ে ফেলতে পারবা, এবং স্যার তোমার আপনি উৎসাহিত কোন করবে। স্টেটে থাকেন? নিউ ইয়র্ক। আমি কানাডার পাশে বাফেলোতে আছি, হ্যাঁ। তো এই আর কি। তো হাওয়েভার ওই এইটার জনকের নাম হলো মার্টিন লুথার কিং জুনিয়রের কথা বললাম, তাহলে দুজন মার্টিন লুথারের নাম ও পরিচয় তুমি জানলা। আর ওনার স্পিচটা আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে কিন্তু ওনার ভাষণটা আছে, আই হ্যাভ এ ড্রিম। এটা কি ইন্টারমিডিয়েটে আছে কিনা, নতুন কারিকুলামে কিন্তু ছিল, মানে লাস্ট কারিকুলামটাতে, এখনো তো আছে, আছে কিনা দেখো তো। আই হ্যাভ এ ড্রিম বঙ্গবন্ধুর ভাষণ, এবং ওনারটা তো থাকার কথা। জি স্যার, এটা পড়ছিলাম ওখানে ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ। তাহলে এবং এই ভাষণটা দিলেন 1963 সালে 28 আগস্ট। মনে রাখবে, তারিখগুলো গুরুত্বপূর্ণ দেখে আমি এখানে পেঁচাচ্ছি। এই ভাষণটা দেওয়ার পরেই তিনি 1964 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, এই ভাষণটার পরের বছর। এবং এর 4 বছর পরে 1968 সালে তিনি একজন আততায়ী গুলিতে নিহত হন। ওকে। এবং তার বিখ্যাত কথা, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার, এটা একটা অসাধারণ কথা। কোন এক জায়গায় অবিচার হওয়া, কোন এক জায়গায় অবিচারকে প্রশ্রয় দেয়া, এটা অন্য সব জায়গায়, কি বলো, বাচ্চাদের ক্ষেত্রে তুমি দেখো, তুমি যদি কারোর একটু ফেভার করো, দেখবা যে তখন ধরো তুমি কারোর 2টা দিছো, তখন বাকি সবার মন খারাপ যে আপনি ওরে 2টা দিছেন, আমারে কেন একটা দিলেন, তাই না? ধরো 50 জনের মধ্যে একজনকে তুমি কি ফেভার করছো, তো একটা জায়গায় তুমি 2টা গিফট দিছো, তাতে কি হবে বলো? বাকি 50 জনের ক্ষেত্রে কি বলো, তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠবে। তাহলে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু, কি বলো, জাস্টিস এভরিহোয়ার। ওকে, হ্যাঁ। আততায়ী স্যার কি? আততায়ী হলো যে স্নিপার, মানে হলো বন্দুকধারী আর কি, বন্দুক দিয়ে, ওই দেখো না এখানে, এখানে কিন্তু সবার হাতেই বন্দুক থাকে জানো, কিন্তু বন্দুকের ব্যবহার নিষেধ আর কি। তুমি যদি বন্দুকের পিস্তল শো করো, তবুও কিন্তু এটা মারাত্মক অপরাধ, তুমি শো করতে পারবে না। কিন্তু মানে 90% নাগরিকের হাতে বন্দুক, মানে বাসায় বন্দুক থাকে। তো এরকম ওই বন্দুক দেখানো হুট করে, এখানে কিন্তু একটা বড় সমস্যা হলো এইখানে আমার এই দেশগুলোতে সবচেয়ে বড় সমস্যা হলো, এটা হলো ডিসঅর্ডার, মানে তোমার বাইপোলার ডিসঅর্ডার, একটা বড় সমস্যা। ধরো হুটহাট করে দেখবে যে তার মাথা গরম হয়ে গেছে, এই সুপার শপে চলে যেতেছে, স্কুলে চলে যেতেছে, যে যারে পাইতেছে তারে অবলীলা গুলি করে ফেলতেছে। এটা তার এক ধরনের, এটা যে 2টা কারণে বেশি হয়, একটা হলো রেসিজম, মানে সে শ্রেষ্ঠ, মানে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। আর একটা দ্বিতীয়ত হলো সে পার্সোনালি, কি বলো, হতাশার কিন্তু কয়েকটা কারণ আমি তোমার বলে রাখছি, বিদ্যমান আছে। এই যেমন ধরো সে একাকী থাকতেছে, হয়তো তার পরিবার পরিজন নাই, হ্যাঁ, এরকম মানে মানে বিভিন্ন কারণে সে উদ্ভ্রান্ত, তার মাথার মধ্যে হঠাৎ করে পাগলামি উঠছে, সে এই কাজ করে ফেলে। ফলে দেখবা যে এখানে উম, প্রায় সময় কিন্তু দেখবা যে গুলিতে অনেক মানুষের মানে নির্বিচারে গুলিতে কি হচ্ছে বলো, প্রাণনাশ হচ্ছে। জঙ্গি টঙ্গি টঙ্গি না, এমনি তার মধ্যে পাগলামি উঠছে। শুনছিলাম স্যার একটা, যে অ্যাভেলেবেল স্কুলে যায় অ্যাভেলেবেল না, হয়, স্কুলে। স্কুলে, সুপার শপে, এখানে, হ্যাঁ। ওকে। কালকেই নিউজে দেখলাম দক্ষিণ আফ্রিকায় একজনকে বাংলাদেশিকে হচ্ছে গুলি চেক করে হত্যা রিপাবলিক, যেটা ওখানকার প্রাগ ইউনিভার্সিটিতে আজকেই পেপারে পড়লাম যে ওখানে এরকম একজন শটগান নিয়ে
এরকম অতর্কিত হামলা করছে। হঠাৎ করে, এবং পেরেছে। তার পেছনে এই যে দুইটা বেশি কারণ থাকে, হয়তো তার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ, অথবা কি বলো, অথবা তার পার্সোনাল কি বলো, মানে মানসিক অবসাদগ্রস্ততা। ঠিক আছে, স্যার কারণ আর আত্মাই বলতে এখানে কি এটা হবে না যে হচ্ছে মানে আহ নিজে মানে এটাকে বলা যেটাকে বলা হচ্ছে যে মারতে যাব কিন্তু আমিও মরবো, ব্যাপারটা এরকম যে না, এটা মারার হলো প্রিপারেশন নিছে। না, আততায়ী যে সবসময় যে নিজে, এটা হলো আত্মঘাতী। ওটা হলো যেটা আফগানিস্তানের মধ্যে বেশি, আফগানিস্তান পাকিস্তানে যেটা আছে, এটা নিজে মরে অন্যদেরকে মারা। আর ওইটা হলো যে গোপনে কাউকে হত্যা করে ফেলা, যেমন আততায়ীর গুলিতে, আততায়ী কারা কারা, যেমন ধরো উম ছদ্মবেশে থাকা, কাছাকাছি থাকা, থেকে হঠাৎ করে গোপনে আক্রমণ করা, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। স্যার ছুরিতে। জি স্যার, বুঝছি। স্যার কথা শুনতে পাচ্ছি না তো। ওকে, সরি। কি বলতে চাচ্ছিলাম যে একটু লাস্ট কথাটা বলো। আততায়ী। আচ্ছা, তাই তো, এরকম আর কি। তো নিজের গোপনে কোনো একটা, মূলত আততায়ী হয় যখন তার, আততায়ী কখন হয়, মানুষ যখন তার আদর্শের বিরুদ্ধে কোনো একটা প্রতিষ্ঠিত, একজন কেউ প্রতিষ্ঠিত হচ্ছে, তাকে খতম করার জন্যই মূলত আততায়ী হয় আর কি। উম স্যার মহাত্মা মার্শাল, গান্ধীকে কিভাবে হত্যা করা হচ্ছে একটু ঘটনাটা একটু ওই বলবেন নথুরাম সংক্ষেপে? গডসে, ওই যে এটা তিনি, আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে একটু আর একটু স্টোরি, আর দু একটা স্টোরি যোগ করবো মহাত্মা গান্ধীর সাথে। মনে রাখবো যে এখানে মহাত্মা গান্ধীর যে ইয়া, ওনারও কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছে, কারে বলো তো, নথুরাম গডসে কেউ কিন্তু পরবর্তীতে ক্ষমা করে দেওয়া হয়েছে। আচ্ছা, মনে রেখো, এটা পরে বলবো। মনিকা, আজকে মার্শাল একটু বললেন লাস্টের দিকে, হ্যাঁ? একটু একটু মনে রেখো, হ্যাঁ। আচ্ছা, মার্শাল ম্যাকলুহান হলো কি? মার্শাল ম্যাকলুহান, আমরা যে গ্লোবালাইজেশন বলি, গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের জনক কে বলো? এটা কি শেয়ার করিনি আমি? জি স্যার, করছেন, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে না কেন, দাঁড়াও। ওকে, ও, এই তাহলে ওনার হলো গ্লোবাল ভিলেজ, মানে যে গ্লোবালাইজেশন, মানে পুরো পৃথিবীটাই একটা গ্রামের মতো হয়ে যাবে, এই ধারণাটা যিনি দেন প্রথম, কানাডার বিখ্যাত দার্শনিক। ওনার নাম কি বলো? মার্শাল ম্যাকলুহান। ওকে, মনিকা লি নিয়ে একটু পরে শোনো। মনিকা লি। মনিকা আলী ইজ এ বাংলাদেশি বর্ন ব্রিটিশ রাইটার অ্যান্ড নভেলিস্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি মেইনস্ট্রিম ডায়াসপোরা, এটা আবার কি জিনিস স্যার? ডায়াসপোরা সাহিত্যে যার নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক মনিকা আলী। প্রথম উপন্যাস ব্রিক লেনের জন্য ম্যান বুকার পুরস্কার মনোনয়ন পান তিনি। পরে উপন্যাসটি থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। মনিকার পরিবার যখন বাংলাদেশে থেকে লন্ডনে চলে যায় তখন তার বয়স মাত্র 3 বছর। বাংলাদেশি বাবা ও ব্রিটিশ মায়ের সন্তান মনিকা বিয়ে করেছেন ব্রিটিশ নাগরিক সাইমন টরেন্সকে। তার জন্য আজ বাংলাদেশি পরিচয়টা বড় কিছু না হলেও তিনি এই পরিচয় ভুলে যাননি। নিজের এক ছেলের নাম যেমন রেখেছেন ফেলিক্স, তেমনি মেয়েটির নাম রেখেছেন সুমি। ব্রিক লেনের উপন্যাসেও আমরা দেখি মূল চরিত্র করা হয়েছে নাজনীন নামের এক বাংলাদেশি মেয়েকে। লন্ডনের ব্রিক লেন অঞ্চলে বাংলাদেশি মানুষের জীবনযাপন এই উপন্যাসের মূল উপজীব্য। বুকস, ব্রিক লেন, তারপরে হচ্ছে আনটোল্ড স্টোরি, তারপর সরি, কথা আমি, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি কেমন বুঝছি, আমি খেয়াল করতে পারিনি। আচ্ছা, ধরো ব্রিকলেনটা দেখো, ব্রিকলেন নামে একটু
ধরো ব্রিকলেন নামে একটা ইয়া দেখো, উম এই যে একটা লেনের নামে হইলো কি বলো, ব্রিকলেন। দেখছো কিনা, এটা দেখতে পাচ্ছো, দেখা যাচ্ছে? জি স্যার। তো ওইখানে মূলত ধরো লন্ডনের তো ইস্ট লন্ডন ব্যাপকভাবে কি বলো কাদের দ্বারা অধ্যুষিত? সিলেটি। বাংলাদেশি। ওই সেম, আমি একটু আগে যে গল্পটা বললাম তোমারে, কার তাহলে এটার সাথে কার 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 মিল দিতে বলেছি যে ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, কার লেখা না বলো এটা? এটা হচ্ছে জিয়া হায়দারের লেখা। জিয়া হায়দার রহমানের লেখার সাথে আর কার লেখা বললাম যে অনেকটা মিল আছে, মনিকা আলী ব্রিকলেন। মনিকা আলী। দুইটাই হলো যে এই যে আমরা কোথায় চলে আসতেছি বলো, উম এই অভিবাসন যে ব্যাপারটা। অভিবাসী আসছেন, তারপরে যে এই যে হতাশা, গ্লানি, তারপরে পিছুটান, এইসব গুলোই তিনি। মোহাম্মদ আসাদ তার বিখ্যাত হলো রোড টু মক্কা। এবার বলো রোড টু ফ্রিডম কে লিখছে? রোড টু ফ্রিডম লেখছে হচ্ছে, ভুলে গেছি স্যার। জাফল ছাত্রে। এই যে মোহাম্মদ আসাদ হলো রোড টু মক্কা, আর রোড টু ফ্রিডম হলো কি বলো, জাপল ছাত্রে। এই দুইটা মনে বার্টন রাখো। রাসেলেরটা কি স্যার? বার্টন রাসেলেরটা হলো বার্টন রাসেল, আর একজন হলো বার্টন রাসেলেরটা কোনটা না, বার্টন রাসেলেরটা কোনটা? Why am I not a Christian? না, না এই যে না বার্টন রাসেলের কি রোড টু কোনো কিছু আছে? স্যার এখানে দেওয়া নাই, কিন্তু বার্টন রাসেলের একটা রোড বার্টন নিয়ে রাসেল কিছু না, একটা ছিল। আছে রোড টু ইয়ার ভলতেয়ারের একটা আছে, ভলতেয়ারটা দেখো তো, ভলতেয়ারের। ওকে। রুশো ভলতেয়ার এটা? হুম। এই যে রুশ যে ইয়া রুশো ছিলেন উনি? ভলতেয়ারের কোনো রুট দিয়ে কোনোটা আছে কিনা দেখো তো, ভলতেয়ারের। ওকে, তারপরে কোথায় ছিলাম? হ্যাঁ, কি কাল কি লেখার নামটা বলো একটু। দ্য রোড টু উইগান পিয়ার। হ্যাঁ, ওই যে কার লেখা এটা? কার লেখা? হ্যাঁ, এবার রোড দিয়ে দুইটাই মনে রাখো, রোড টু মক্কা হইলো মোহাম্মদ আসাদ, আর রোড টু ফ্রিডম হইলো কার লেখা? রোড টু ফ্রিডম হলো কার লেখা? জাপল ছাত্রে। এর মধ্যে রোড টু মক্কাটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই বেশি পরীক্ষায় আসছে। দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এপিজে আব্দুল কালাম, সরি মাওলানা আবুল কালাম আজাদ আর এপিজে আব্দুল কালামের বিখ্যাত গ্রন্থের নাম কি বলো? ফায়ার, উইংস টু ফায়ার। উইংস অফ ফায়ার, Wings to উইংস freedom অফ ফায়ার, নাকি? উইংস টু ফায়ার, উইংস অফ ফায়ার। ইন্ডিয়া উইংস ফ্রিডম, হ্যাঁ, উইংস অন মালালা ফায়ার। উইংস অফ ফায়ার। হ্যাঁ, মালালা ইউসুফজাই কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার, ডটার অফ পাকিস্তান নামে খ্যাত, কিন্তু ডটার অফ দ্য ইস্ট হল বেনজির ভুট্টো। আই এম অ্যাফ্রেড শিরোনামে গুলমাকে ছদ্মনামে তিনি বিবিসির উর্দু ব্লকে লিখতেন। তার আত্মজীবনের নাম হলো আই এম মালালা। ওকে, হ্যাঁ, আই এম কি বলো? মালালা। মালালা। মনির চৌধুরী নিয়ে বলো, মনির চৌধুরী নিয়ে পড়ে শোনাও। এর আগে আমরা বারবার মনির চৌধুরী পড়ছি। 1965 সালে তিনি মনির অপটিমা নামে প্রথম বাংলা টাইপরাইটার নির্মাণ করেন। মার্কিন নাট্যকার আহ, কি ইরউইন শ এর হিরোইন শো, হ্যাঁ, বাড়ি দ্য ডেড পড়ছিলে কিনা এটা? জি স্যার, পড়ছিলাম কিছুক্ষণ আগে। হুম, নাটক অবলম্বনে মনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন রণেশ দাশগুপ্তর অনুরোধে। তার অনুদিত নাটক তিনটা, একটা মুখরা রমণী বশীকরণ, এটা হচ্ছে শেক্সপিয়রের দ্য টামিং অফ দ্য শ্রিউ এর অনুবাদ করছেন। রূপার কৌটা জন গলসওয়ার্থির দ্য সিলভার বক্স অবলম্বনে কেউ কিছু বলতে পারে না, জিবি শ এর ইউনিভার ক্যান্টেল। হুম। ওকে, তাহলে আমাদের এই তিনটা, তাহলে মুখরা রমণী বশীকরণ এটা কার লেখা? শেক্সপিয়র টামিং অফ দ্য শ্রিউ। টাইমিং অফ দা শ্রু। তারপরে রূপার কৌটা। রূপার কোটা কার লেখা? জন গলসওয়ার্দি। জন গলসওয়ার্থি। স্যার এটা তো নাম শুনি না আগে, এটা এই কোন রাইটার স্যার, কোনটা ফেরেনি? আমরা জন গলসওয়ার্দির যে ইয়াতে বলছি কি আলাদাভাবে পড়ি না, ওই যে নোবেল পুরস্কার পাওয়া তালিকা আছে না, ওইখানে ওনার নাম আছে। হ্যাঁ,
আর কেউ কিছু বলতে পারে না, ইউ নেভার ক্যান টেল, জর্জ বার্নার্ড শোয়ের। মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কোনো কিছু বাদ দেওয়া উচিত না, স্যার এটা ইউনিভার ক্যান টেল আর ইউ ক্যান নেভার টেল এটা কার লেখা স্যার? ইউ ক্যান ইউ নেভার ক্যান টেল। নেভার টেল, না আমি তো শুনি না। ইউ নেভার ক্যান টেল হলো জর্জ বার্নার্ড শোয়ের। ইউ ক্যান নেভার টেল মানে কি? স্যার দুইটাই ছিল, একটা ছিল ইউ ক্যান নেভার টেল আর একটা ইউনিভার ক্যান ইউ টেল। নেভার আমি ক্যান টেল হলো কনফিউজ। জর্জ বার্নার্ড শোয়ের, এটা অবলম্বনে মাইকেল মধুসূদন সরি ইয়া লিখছেন, কেউ কিছু বলতে পারে না, শিওর। হ্যাঁ, আচ্ছা মাইকেল মধুসূদন দত্তটা পড়ো। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। মধুসূদন ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক একটু হওয়ার এই স্বপ্ন ও প্রথমে ভূমিকাটা, হ্যাঁ এই অংশটা, হ্যাঁ এই অংশটা কি পুরানো? হ্যাঁ স্বপ্ন প্রত্যয় নিয়ে কেবল স্বদেশ ত্যাগ নয়, নিজের ব্যক্তি পরিচয় বদলে ফেলেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিজের পিতৃপ্রদত্ত নাম বদলে রাখেন মাইকেল মধুসূদন দত্ত। লেখালেখির জন্য টিমোটি পিনপয়েম ছদ্মনামটি গ্রহণ করেন। ইংরেজ এবং ফরাসি নারীকে বিয়ে করেন। তার ইংরেজি রচনা দ্য ক্যাপটিভ লেডি সবচেয়ে ব্যর্থ সৃষ্টিকর্মের ভেতর একটি। তবে তিনি বাংলা সাহিত্যে এবং স্বদেশে প্রত্যাবর্তনের পর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন নানাভাবে। মাইকেল মধুসূদন দত্ত লর্ড বায়রনের বিশেষ অনুরাগী মনে ভক্ত আছে কিনা? ছিলেন। তাহলে এটা মনে রাখো, লর্ড জি বায়রন স্যার, ইংরেজি লর্ড সাহিত্যের বায়রন। বিপ্লবী কবি, তাই না? এটা আগে কিন্তু আমি বলছিলাম। হ্যাঁ তিনি টিমোটি পিনপয়েম ছদ্মনামে ইংরেজি কবিতা লিখতেন। তিনি হোমারের ইলিয়ড অবলম্বনে হেক্টর বধ রচনা করেছেন। মনে আছে কিনা হেক্টর বধ? জি ওই স্যার, যে হেক্টর বধ। প্যারিস এবং হেক্টর দুই ভাই, তাই না? জি স্যার। তারপরে সনেট রচনায় তিনি পেট্রার্ক, স্পেন্সার ও শেক্সপিয়রকে অনুসরণ করেছেন। তিনি ইতালীয় কবি ওভিদের হিরোইডস কাব্য অবলম্বনে বীরাঙ্গনা কাব্য রচনা করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি পদ্মাবতী রচনা করেন। এগুলো কি অ্যাপেল অফ তোমরা মাথায় ডিসকর্ড আছে কিনা? পদ্মাবতী। আমি কি এগুলো জি গল্পে স্যার, গল্পে অ্যাপেল অফ বলছিলাম? ডিসকর্ড ওই যে প্যারিসের ওই নায়ক, থ্যাংক মানে ইউ যার সো কারণে মাচ। ঝগড়া লাগলো। হুম তিনি মেঘনাদ বধ মহাকাব্যের, ইতালীয় কবি ভার্জিলের ইনিড, দান্তের ডিভাইন কমেডি, হোমারের ইলিয়াড এবং মিল্টনের প্যারাডাইস লস্ট মহাকাব্য থেকে বেশ কিছু কাহিনী সূত্র ও চরিত্রাদর্শ অনুসরণ আমি করেছেন। ওই যে মহাকাব্য, আমি ওই যে দেখো ওই সময় একটু আগে বলছিলাম যে জি ওই যে স্যার, রামায়ণ মহাভারত তো আছে, এটা তো এমনি নিছেন, কিন্তু ওই আমি দুইটা বাদ পাঁচটার কথা দিছিলাম। বলছিলেন। আমি ওই সময় রামায়ণ মহাভারত নিয়ে আসছিলাম, হলো ভার্জিলের ইনিড আর দান্তের ডিভাইন কমেডি। তাহলে হোমারের ইলিয়াড, পরে মিল্টনের প্যারাডাইস লস্ট আছে, আর সাথে তো গোড়ায় আছে, কি বলো, রামায়ণ মহাভারত এমনি আছে, তাই না? জি স্যার। ওকে, তারপরে বলো। স্যার নিচেটা পড়তে হবে। হ্যাঁ তিনি নেটিভ ছদ্মনামে দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ করেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে। এই ইংরেজি অনুবাদটি ছাপার পরে তাকে 1000 টাকা জরিমানা করা হয়। হুতুম প্যাচার নকশা খ্যাত কালীপ্রসন্ন সিং স্বেচ্ছায় সেটি পরিশোধ করে দেন। নীল দর্পণ হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নাটকটি আমেরিকান লেখিকা মিসেস হ্যারিয়েট স্ট্রয় এর অ্যান্টি স্লাভারি নোভেল হিসেবে দ্য আঙ্কেল টমস ক্যাবিন অবলম্বনে রচিত। উল্লেখ্য, আঙ্কেল টমস ক্যাবিন উপন্যাসের অন্য নাম লাইফ অ্যামং দ্য ললি। এটি 19th সেঞ্চুরি এর বেস্ট সেলিং উপন্যাস। ওকে, আচ্ছা তোমার একটু আমি কথাটা শুনে রাখি। বিখ্যাত মার্কিন লেখিকা, ওনার নাম হলো মিসেস হ্যারিয়েট স্টো। নামটা একটু উচ্চারণ করে বলো, নামটা কি ওনার? মিসেস হ্যারিয়েট স্টো। হ্যারিয়েট স্টোর বিখ্যাত একটা অ্যান্টি স্লেভারি নোভেলের নাম কি বলো? আঙ্কেল টমস ক্যাবিন। দাসপ্রথা বিরোধী নোবেল নাম হলো আঙ্কেল টমস কেবিন। এই আঙ্কেল টমস কেবিন অবলম্বনে বাংলা সাহিত্যে একটা রচনা হয়, কি সেটা বলো? নীলদর্পণ কে লিখছেন বলো? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণের ইংরেজি অনুবাদ করছে কে? মাইকেল মাইকেল মধুসূদন দত্ত। কি নামে অনুবাদ করছেন? নেটিভ নেটিভ নামে, কিন্তু ইংরেজি নামটা কি দিচ্ছেন বলো? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। আর তিনি মাইকেল মধুসূদন দত্ত নাকি নেটিভ ছদ্মনামে লিখছেন? এটা লেখার পরে তাকে জরিমানা করা হয়েছে কত টাকা?
1000 মানে ওই নীল দর্পণ লেখার পরে অন্য ইয়ে করা হয়েছিল, ইংরেজি অনুবাদটা যখন ছাপা হয় তখন জরিমানা করা হয় বলো 1000 টাকা। এই 1000 টাকা দিছে কে বলো? কালীপ্রসন্ন সিং। কালীপ্রসন্ন সিংহ। এই হলো বিষয়, ঠিক আছে কিনা? স্যার তো জরিমানা কেন করছিল? নীল দর্পণ বোঝো না? এটা কি ইংরেজদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ না? ইংরেজদের বিরুদ্ধে। নীল চাষ করে জি স্যার উনি স্যার। তো ছদ্মনামে লিখছে, তারপর উনি বুঝতে পারছে কিভাবে যে ওটা উনি ছিলেন। তুমি কি ছদ্মনাম দিয়ে তুমি ইংরেজদের কাছ থেকে এত সহজে করে? ও তো ইয়ে করছে, কিন্তু নীল দর্পণ, দীনবন্ধু মিত্র, এগুলো তো এই কার কার যুগ ছাড়া আছে সব বের করে ফেলা কি খুব কঠিন কিছু ওদের জন্য? ওকে, হ্যাঁ। স্যার পয়েন্ট হচ্ছে স্যার নীল দর্পণ তো স্যার দীনবন্ধু তোমারে আমি মিত্র বলে স্যার, রাখি, আবার ওনাকে স্যার জরিমানা করে নাই তোমারে কেন? বলি, এ নেটিভ ছদ্মনামে আর টিমোথি পেন পয়েন্ট ছদ্মনামে কবিতা লিখতো, কিন্তু এ নেটিভ ছদ্মনামে তিনি অনুবাদ করছেন একটা আর কি, ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। আর এটার পেছনে হলো নীল দর্পণের ইতিহাসটা হলো, নীল দর্পণ দীনবন্ধু কিন্তু নিজে লিখে ফেলেন নাই, তাতেও তিনি একটা বইয়ের আশ্রয় নিছেন। এটা কি ওই যে মার্কিন লেখিকা মিসেস হ্যারিয়েট স্টোয়ের লেখা, কি বলো, আঙ্কেল টমস কেবিন। আঙ্কেল টমস কেবিন। কোথা থেকে ওরা বই এইভাবে কালেক্ট করছে এই ওই জামানার মধ্যে? হ্যাঁ, দেখো আমরা এখনো, তাই না? আর আমরা এখন বসে বসে খালি পড়ি হ্যাঁ, ওদেরগুলা। হ্যাঁ, এরপরে এইটা লেখা তিনি নীল very দর্পণ much লিখছেন subject বাঙালি দিলাম। বাংলা ভারতবর্ষের কাহিনী নিয়ে, তাই না? এই ভোকাবুলারি কেমনি শিখছেন দেখছো স্যার? ডিকশনারি কয়েট কি, এটা কিন্তু আসলে চারটিখানি বিষয় ছিল না, এটা ভিন্ন ভাষা এইভাবে রপ্ত করা কোনো। স্যার ওনারা কিভাবে মনে রাখছেন ভোকাবুলারি, আমার একটু জানতে ইচ্ছা করে, আমি ভোকাবুলারি মনে রাখতে পারি না। ধরো মাইকেল মধুসূদন তো যেই সময় ইংরেজি কবিতা লেখা শুরু করছেন, তাই না? আসলে বিস্ময়কর, এত প্রযুক্তি থাকার পরেও আমরা ইংরেজিতে এই অবস্থা। হ্যাঁ, তারপরে কোথায় ছিল তারপরে আর কি, তোর টিমোথি সরি, এরপরে চলে ওই যে নেটিভ ছদ্মনামে অনুবাদ করছেন আর কি, মিসেস হ্যারিয়েট স্টোয়ের লেখা কিনা আঙ্কেল টমস কেবিল অবলম্বনে নীল দর্পণ। আর নীল দর্পণ ইংরেজি অনুবাদ করছেন মাইকেল মধুসূদন দত্ত, আঙ্কেল টমস কেবিন। তিনি নাম ব্যবহার করেন নাই, ছদ্মনাম ব্যবহার করছেন। ওকে, এই হলো বিষয়। ওকে, না তাহলে আমরা এম দিয়া মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত বেড়ে ফেলছি। তাহলে তোমরা এই কিনা বলছিলে এটার নাম মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী নিয়ে কি জিজ্ঞেস করছিলাম? আর ওনার মৃত্যুটা কিভাবে হয়েছিল স্যার, ঘটনাটা একটু স্যার সংক্ষেপে বলবেন? ভিশন অফ দ্য পাস্ট, দ্য ক্যাপিটাল। ভিশন অফ দ্য পাস্ট, ভিশন অফ জাজমেন্ট নিয়ে কথা আছে। দাঁড়াও, ভিশন অফ দ্য পাস্ট হলো কার লেখা? এটা তো হচ্ছে মাইকেলের লেখা। আর ভিশন অফ মাইকেল জাজমেন্ট কার মধুসূদন দত্ত। লেখা বলো? ভিশন অফ জাজমেন্ট, জাজমেন্ট। ভিশন অফ জাজমেন্ট লেখা হলো লর্ড ব্যারনের। মাইকেল মধুসূদন দত্ত, সরি, আরে মহাত্মা গান্ধীর যখন হত্যা করা হয় সম্ভবত কোন একটা জায়গার মধ্যে, তিনি মানে রাতের আছে না, মানে ওই বাংলাদেশে সভা সেমিনার করে, এটার কি বলে? আরে নির্বাচনকালে অডিটোরিয়াম। জনসভা করে না, এরকম জনসভার মধ্যে আর কি ছিলেন রাতের মধ্যে সন্ধ্যার সময়। তো নথুরাম গডসে ছিল মূলত ভারতীয় যে কট্টর হিন্দুত্ববাদী কিছু আছে না, দুই একটা নাম বলতো। হিন্দু যেমন মহাসভা, যে আরএসএস এরকম আছে না, মানে নাকি রাষ্ট্রীয় সেবক সংঘ এরকম। তারপরে শিবসেনা নাকি শান্তি, শিবসেনা, এরকম কট্টর হিন্দুত্ববাদী নেতা, হিন্দুত্ববাদী ছিল। তো ফলে এই এর আগে মহাত্মা গান্ধী মনে হয় এই যে ঘোষণা দিছিল যে পাকিস্তানে কোনো একটা সাহায্য সহযোগিতা, কোনো একটা বিপর্যয়ের কারণে সাহায্য সহযোগিতার ঘোষণা দিছিল। তাহলে ওরা ক্ষেপে পড়ছিল যে পাকিস্তানকে কেন সহযোগিতা করবেন। হ্যাঁ, কোন একটা মানবিক কারণে মনে হয় পাকিস্তানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছিল, ফলে তাতেই তারা ক্ষিপ্ত হয়। এরপরে নথুরাম গডসে এবং তার যে একজন সহযোগী, তারা গুলি করে হত্যা করছে আর কি। এবং দুজনের ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে মূল পরিকল্পনাকারী যে ছিল ওরে ধরে কিন্তু পরে শাস্তি দেওয়া হয় না, ওরে মওকুফ করে দেওয়া হয়েছে কিসের কারণে জানি। আর একটা বিষয় মনে রেখো যে মহাত্মা গান্ধীর যখন লাশ যখন পোড়ানো হয়, এই লাশের যে ভস্য ছাই কোথায় কোথায় ফেলানো হয় বলো? কোথায় কোথায়? চলো, কোথায় কোথায় বলো? নীল নদে ফেলানো হয়, ভলগাতে ফেলানো হয়, লন্ডনের টেমস নদীতে ফেলানো হয়, আরো কোথায় কোথায় রাখা হয় ওনার যে মানে দেহবর্ষ।
ওনার ওসিয়ত অনুযায়ী আর কি। হ্যাঁ, স্যার এটার কারণ কি? এটার মধ্যে ওই তিনি মানে এটার কারণ তো ব্যাখ্যা তো অনেক এরকম বলে, মানে তিনি চাইছেন যে তিনি মানব এই নদীতে ফেলার উদ্দেশ্য হলো যেন এটা এর মধ্যে হারাবে না, সারা পৃথিবীর পথপ্রান্তরে পানি যতদিন থাকে ততদিন পর্যন্ত যাবে, তিনি যে অহিংসবাদ, তিনি যে দর্শন, যে বিশ্বাস ইয়ে করছেন সারা পৃথিবীতে ছড়ায় যাক, এরকম কিছু একটা ইয়া থেকে ইয়ে করছেন আর কি। আর ওনার বুঝছেন বিষয়টা? খুনিদেরকে যে স্যার ওনার খুনিদেরকে যে এইভাবে স্যার মানে ক্ষমা করে দেওয়া হলো না কিংবা না, ইয়ে করা হলো, নথরম করছে এবং তার ইয়ারে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু ওই যে যারা পরবর্তীতে মূল পরিকল্পনা ছিল তারা আবার ছাড় পেয়ে গেছে হয়তো রাষ্ট্রীয় প্রভাব বা কোনো কিছুর কারণে আর কি। স্যার এটা কি 75-এ বঙ্গবন্ধুর খুনিদের মতো কি মানে কোনো কিছু না, যোগসাজশ এরকম কিছু? যোগ সাজস টাজস না, মানে সে হলো ওই মানে ক্ষিপ্ততার কারণে আর কি, মানে ধর্মীয় অন্ধতার কারণে, কারণ পাকিস্তানের তো সহ্য করতে পারে না ভারতীয়রা, ফলে পাকিস্তানকে সাহায্য করছে এই অজুহাতে যে ভারতের স্বার্থ নষ্ট করে পাকিস্তানকে সহযোগিতা করছে, এই অজুহাতে কিন্তু ইয়ে করছেন। স্যার হ্যাঁ, তাহলে তারপরে উনিও তো জাস্টিস পায়নি স্যার, কারণ উনি উনি ওনার জাতির জনক হওয়া সত্ত্বেও না ওনার না, ওনার মূল হত্যাকারীদেরকে না, ওই মূল হত্যাকারী দুজনকে তো ইয়ে করছে, কিন্তু পরবর্তীতে হয়তো তার পরিবার, আমি যতটুকু ওইটা মনে নেই, পরবর্তীতে তার পরিবারের সদস্যরাই কিন্তু হয়তো ক্ষমা করছেন আর কি, অন্য কিছু না, মানে ইনজাস্টিস হয়নি। ওকে, তবে মনে রাখবে যে শুধু একমাত্র বাংলাদেশ ছাড়া প্রত্যেক রাষ্ট্রই তার জাতির জনককে কি করে বলো, মানে শর্তহীন কি করে, ধরো তুরস্কের যে এরদোয়ান তার সাথে কি বলো, ইয়া বিরোধী কিনা, কামাল আতাতুর্ক পাশার সাথে কি বলো, চরম ভাবে বিরোধী না, চরম দুজন দুই পথের কিন্তু তারপরে জাতির জন্য কে কি করেন না বলো, কখনই হেয় প্রতিপন্ন করার কোনো চিন্তাও তার এই পর্যন্ত আসে নাই। আবার ধরো বিজেপিও কিন্তু মহাত্মা গান্ধী চাইলে কিন্তু আহ, ইয়ে করে ফেলতে পারতো না, আড়াল করে ফেলতে পারতো, কিন্তু করে নাই। শুধু বাংলাদেশেই কি করা হয় বলো, মানে বঙ্গবন্ধুকে, এটার পেছনে দায় যে শুধু তুমি অন্য দলগুলার দিবা এমনটা না, এর পেছনে বড় দায় কার, আমার মত, আমি কি মনে করি এখানে বড় দায় হলো স্যার কি, এখানে অন্য জাতির জনকের যেমন মহাত্মা গান্ধী, ওনার তো কোনো স্পেসিফিক কোনো হচ্ছে রাজনৈতিক ওরকম কোনো না না না, এখানে দলের আওয়ামী সাথে লীগ সম্পর্ক ছিল রাজনৈতিক না। না না, সব কংগ্রেস তো ওনারই কংগ্রেস ছিল, কংগ্রেস তো স্যার পুরা তখন না, ভারতবর্ষ জুড়ে একটা তাও বলি সংগঠন না, ছিল। কামাল আতাতুর্ক রাজনৈতিক দল থাকুক তাতেও সমস্যা নেই, মহাতির মোহাম্মদের আছে না, কথা এটা না, মূল বিষয় হলো আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের মধ্যে রাখছে, ধরো এটাই এটা বলছিলাম। আওয়ামী লীগের মালিকানায় রাখছে আর কি, কিন্তু এটা উচিত ছিল যে কিভাবে ইয়ে করা, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করা যায় সর্বমহলে, ওই চেষ্টাটা করা হয়নি। আর অন্যরা তো নিতেই আগ্রহী না, আর আওয়ামী লীগও কিন্তু অনেকটা কুক্ষিগত করে ফেলছে। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, নাথানিয়েল হাথর্ন, দ্য স্কারলেট লেটার, আমি আগামী ক্লাসে শুরুতে একটু মনে করে দিই, স্কারলেট লেটার নিয়ে একটু গল্প বলবো। স্কারলেট লেটার, হ্যাঁ, লাল বর্ণের এক মিনিট একটু গল্প বলবো। এটা একটা অ্যালেগরি, শুধু এটা মানে ওই যে লাল বর্ণের একটা মেয়ের বিচার হবে, দেখো যে উপরে লেখা আছে লাল বর্ণের কি বলো, একটা বর্ণ দিয়ে লেখা আর কি। স্কারলেট লেটার নিয়ে আমি আগামী ক্লাসে একটু গল্প বলবো, নাথানিয়েল হথর্নের লেখা। নীরজ চন্দ্র চৌধুরী তিনি লিখছেন এ প্যাসেজ টু ইংল্যান্ড, আর এ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখছিল না, এপিজে ফস্টারের লেখা, কি ভুলে গেল তোমরা, দ্য অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান। এটা এই দুইটা আত্মঘাতী বাঙালির, নীরজ চন্দ্র চৌধুরী, হ্যাঁ, নীরজ চন্দ্র চৌধুরী, হ্যাঁ, নীরজ সি চৌধুরী বা নীরজ চন্দ্র চৌধুরী, তিনি এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখছেন, আর লিখছেন দ্য অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান। নীল আর্মস্ট্রং এর বিখ্যাত উক্তি হলো, দিস ইজ এ সিঙ্গেল স্টেপ ফর এ ম্যান বাট জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। তাই না, এটা একটা মানুষের ছোট্ট পদক্ষেপ হলো মানবজাতির জন্য এটা বিশাল অগ্রযাত্রা। নেলসন ম্যান্ডেলা, একটু পরে শোনো, কুইক, কোন তথ্য বাদ দেওয়ার উচিত না এখানে। নেলসন ম্যান্ডেলা, পরে শোনো। নেলসন ম্যান্ডেলা 1981-2013, ফর্মার প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, উপাধি হচ্ছে আইকন মূর্ত প্রতীক অফ পিস, ফ্রিডম অ্যান্ড রিকনসিলিয়েশন। 1993 সালে তিনি শান্তিতে নোবেল পান এবং 1997 সালে বাংলাদেশে আসেন। 1994 সালে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে
৭৭ বছর বয়সে তিনি প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি। সময়টা ছিল 1994 থেকে 1999 সাল পর্যন্ত। তার রাজনৈতিক দলের নাম আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস, ANC। তার 6টি ডাকনাম ছিল মাদিবা, তাতা, খুলু, পলিভুঙ্গা, রলিলালা ও নেলসন। তিনি 1964 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ 27 বছর কারাবন্দী ছিলেন। কারাভোগের অধিকাংশ সময় রোবেন দ্বীপে ছিলেন। দ্য 4664 এটি এইডস বিরোধী প্রচারণা। এর রহস্য হলো তিনি 466 নং কয়েদি ছিলেন এবং সালটা ছিল 1964। তিনি ইয়েস ফর দ্য চিলড্রেন এর প্রতিষ্ঠাতা। তার আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হলো এ লং ওয়াক টু ফ্রিডম, তারপরে কনজারভেশন বইটার উইথ নাম কিন্তু মাইসেলফ। লং ওয়াক টু ফ্রিডম, বুঝছো? এ লং ওয়াক টু জি স্যার। ফ্রিডম না, এটা বাংলাদেশে ওই যে বিভিন্ন পরীক্ষায় দিয়ে আসছে, লং ওয়াক টু ফ্রিডম হয়ে গেছে, কিন্তু লং ওয়াক টু ফ্রিডম। আর বিখ্যাত উক্তি তুমি বলো, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। চলে হাওয়েভার, ওই যে মহাত্মা গান্ধীর মতো যদি কালজয়ী কোনো নেতৃত্ব বলো আধুনিক বিশ্বের, তাহলে ওনার নাম কি হবে বলো অন্যতম? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। আসলেই তাই, হ্যাঁ। লং ওয়াক টু ফ্রিডম। কারাগারে বসে কিন্তু বড় বড়, দেখছো কিনা, কারাগারের মধ্যে কিন্তু আমরা অনেক বড় বড় গ্রন্থ পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনাম চাওয়া অসম্ভব তত্ত্বজীবনী। এই যে দেখো, সদ্য কারাগার থেকে বের হয়ে কিন্তু অনেক আত্মিক সঞ্জীবনী নিয়ে তিনি লিখছেন প্যারাডাইজ লস্ট, না? কারাগার থেকে বের হয়ে কারাগারের মধ্যে বসে জন বানিয়ান লিখছিলেন কি বলো? পিলগ্রিমস Progress. হম। তো মনে রাখবো যে বড় বড় মানে কালজয়ী গ্রন্থ কোথায় বসে রচনা হয়েছে? কারাগার ইজ দ্য বেস্ট প্লেস। তাহলে আমাদের কোথায় শ্বশুর বাড়িতে স্যার। কোথায় যাওয়া উচিত? কারাগার। জনৈক একজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় টার্মে এসে ব্যাপকভাবে ধরপাকড় শুরু করছে, না? তো জনৈক খুব প্রমিনেন্ট একজন, ওরে আমার একটা স্লোগান হলো, আমি এটা যেটা যে এনজয় দ্য ট্রাজেডি অফ লাইফ। জীবনে যদি কোনো দুর্ভোগ থাকে, এই দুর্ভোগটারও মানে এনজয় করো আর কি, হ্যাঁ। তো কারণ এটাতে আবার কবে পড়ি না পড়ি বলা যায় না। তো ওরে ধরে নিয়ে গেছে, শুনো, ওরে এই রাজশাহী থেকে ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে দ্বিতীয় দিন আদালতে ঢোকার আগে একটা ফোন পাই, আমার সাথে সাথে ফোন দিছে, বলে স্যার এরকম এরকম ঘটনা। তো আমি বললাম যে তুমি কি আসলে সত্যি বলে এই বিস্ফোরক মামলার সাথে, বিস্ফোরকের সাথে তুমি জড়িত আছো কিনা? বলে যে না, এমনি শিবিরের সাথে জড়িত ছিলাম, কিন্তু এটার সাথে আমার প্রত্যক্ষ কি নাই, যোগাযোগ ছিল না। তখন এই হ্যাঁ, তো আমি বললাম যে তাহলে যদি ইয়ে হয় তাহলে তো অবশ্যই অচিরেই ছাড়া পাই দেবে সে, তবে জাস্ট এনজয় দ্য প্রিজন। এনজয় দ্য কি বলো? প্রিজন। জেলখানায় যাওয়াটা কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়। তুমি চাইলেই কিন্তু জেলখানায় যেতে পারবে না। আর যেহেতু তুমি ইমিডিয়েট চিরদিন জেলখানায় থাকবো না, কিছুদিন পরে ইয়ে করবো। ও আইসা আমার সাথে সাথে ফোন করছে, স্যার অনেক মনে হইতেছে যে এই কটা দিন এত ভালো ছিলাম, এবং আমার আমি যে জেলখানায় ছিলাম না, এটা মোটামুটি আমি সবার সাথে যোগাযোগ করছি, খোঁজখবর নিছি, কে কেন আসলো, কিভাবে আসলো, আমি মোটামুটি একটা ইতিবৃত্তি লিখে ফেলতে পারবো আর কি। তো মনে রাখবো যে ওই যে এনজয় দ্য ট্রাজেডি অফ লাইফ, যেখানে যে অবস্থায় থাকো, যে দুর্ভোগে পড়ো, এনজয় দ্য ট্রাজেডি। কবে এই দুর্ভোগে আবার পড়বা, আর পড়বা কি পড়বা না তা তো বলা যায় না। অর্থাৎ যেহেতু পড়ছি, বিপদে যেহেতু পড়ছি, আই উইল এনজয় দ্য বিপদ। বিষয়টা বুঝছো কিনা? জি ওকে। স্যার। তো কিসের কথা বলো, কোথা থেকে বললাম? ওই লং ওয়াক টু ফ্রিডম, ওই যে প্রিজনের কথা থেকে বললাম আর কি, কারাগার থেকেই কিন্তু অনেক। নোয়াম চমস্কি, ইহুদি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খ্যাতিমান লিঙ্গুইস্ট, ভাষাবিদ, হ্যাঁ। ওরহান পামুক, তিনি লিখছেন তুরস্ক বাড়ি, উনি লিখছেন মাই নেম ইজ রেড। সব এই যে দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স, বাড়ি তুরস্ক। তুরস্ক কিন্তু বিখ্যাত কিসের জন্য বলতে পারবা? তুরস্কের মধ্যে কিন্তু, তুরস্কের কয়েকটা বিষয়ের মধ্যে যদি আর্কিটেকচারের দিকে দেখো, স্কাল্পচার, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন যে ক্যালিওগ্রাফি, এগুলোর জন্য তুরস্ক বিখ্যাত।
ফলে এই তার এই যে মিউজিয়াম অফ ইনোসেন্স বা মাই নেম ইজ রেড, এগুলো কিন্তু ক্যালিগ্রাফি এগুলা নিয়ে লেখা। হ্যাঁ, ওরহান পামুক, বাড়ি তুরস্কে। ও হেনরি, উইলিয়াম সিডনি পর্টার। এখান থেকে আমি আগামী ক্লাসে শুরু করব। এখানে যদি বলো বিশ্ব সাহিত্যে সবচেয়ে গভীর প্রেমের ছোট গল্প কোনটা? দাম্পত্য জীবনকে ফুটিয়ে তোলে, মানে এক স্বামী স্ত্রীর একজন অপরজনের যে অকৃত্রিম ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চুল কাটা নামটা স্যার। কি? দ্য গিফট অফ দ্য ম্যাজাই। দ্য গিফট অফ দ্য ম্যাজাই থেকে আমরা আগামী ক্লাস শুরু করবো। হ্যাঁ, একটা গল্প রয়ে গেছে, গল্পটার নাম হলো স্কারলেট লেটার। কার লেখা বলো? নাথানিয়েল হথর্ন। আগামী ক্লাসে আমরা পুরাটা ইনশাল্লাহ কথা শেষ করে ফেলবো। তারপরে একটা ক্লাসে আমরা আবার বৃহস্পতিবার আল্লাহ বাঁচায় রাখলে আমরা শেষ করে ফেলবো, আবার একটা রিভাইজ দেবো আর কি। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে ওই বাকি স্যার যে আগামী ক্লাস কি মঙ্গলবার এটা শেষ করবো, মডার্ন পিরিয়ড। আর বৃহস্পতিবারে কি হবে বলো? রবিবার ক্লাস হবে না স্যার? না, ঠিক আছে। স্যার টোটাল আর কয়টা ক্লাস বাকি? আর 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে আর যাবে। বৃহস্পতিবার কি আখেরি রিভিশন হবে স্যার? আখেরি রিভিশন মানে জাস্ট যা পড়াইছি তার একটা সিনপসিস বলে দেবো। এরপরে স্যার, তোমাদের সাথে মঙ্গলবার মাঝে মাঝে আমি জয়েন করলে দেখা হবে, আর নাইলে তোমরাই। স্যার ওই যে নতুন যে ব্যাচটা করবেন ওটাতে কি হচ্ছে, মানে আমরা ক্লাস করতে পারবো, লিংক পাবো নাকি হচ্ছে নতুন করে জয়েন করতে হবে? লিংক পাবে, এটা তো নিয়ম। নাইলে আমি বলবো যে এর জন্য সমস্যা নেই। আসলে প্রথম দিকে অনেকগুলা ক্লাস করা হয়নি তো স্যার, করতে পারিনি এই জন্য আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার আমি তো নরমালি আর্গুমেন্ট আছি আপনার সাথে, আপনার তোমার গ্রুপে অ্যাডমিন করে রাখছে। আর যারা যারা আছে তোমরা কথা বললে একটু করে নিও গ্রুপে অ্যাডমিন। তোমাদের ইকফা এবং শিশির, তোমাদের 2জন নাম্বার একটু কমেন্ট বক্সে দিয়ে রাখো। ওকে, হ্যাঁ স্যার ক্লাস শেষে একটু ফোন করব। ঠিক আছে, ফোন দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আমি একটু কথা আসসালামু বলতে চাচ্ছিলাম। বলো। স্যার আমি তো এই যে ফোন হারায় ফেলছি, আমি তো গত এক সপ্তাহ ক্লাস করতে পারছিলাম না। ফোনটা তো আমি আজকেই পাইছি, আজকেই ক্লাস করতে। এখন স্যার হচ্ছে যে আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না, এই যে গ্রুপের কথা বলতেছেন বা পোস্ট করতে ক্লাসগুলো শেষ বা হওয়ার কমেন্ট পরে, করতে, মানে ক্লাসগুলো শেষ করার পরে আমরা ওই যে গ্রুপ স্টাডিটা এখানে চালু রাখবো আর কি। ধরো একটা তোমরা ভাগ করে নিবা এলিজাবেথান পিরিয়ড, তোমরা ভাগ করে নিও এলিজাবেথান পিরিয়ড, তারপরে রোমান্টিক পিরিয়ড, এরকম একদিন করে একটা করে চ্যাপ্টার শেষ করবো আর কি আমরা। হ্যাঁ, স্যার আপনি যদি একটু মানে আসতেন ওই সময়, মানে আমরা একটু ডিসকাশন করবো, কিন্তু হচ্ছে তোমাদের দেখা সাক্ষাতের জন্য আসবো। কিন্তু তোমরা 2জন নাম্বারটা দিয়ে রাখো, নাম্বার দিয়ে তোমরা একটু ইন্টারনাল ডিসকাশন গ্রুপ তৈরি করে রাখো, তোমরা যারা মানে এখানে পরিচালনা করবে। ওকে, মাঝে মধ্যে একটা পরীক্ষার আয়োজন করলে ভালো হয়। ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা যদি থাকো আমিও আছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।